গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। দ্বিতীয় পর্ব। ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে মনোযোগ সহকারে টিভি দেখছি আমি। সাথে রয়েছে হাতে আইসক্রিম বক্স, আইসক্রিম খাচ্ছি আর কার্টুন দেখছিলাম। হঠাৎ বিজ্ঞাপন দেওয়াতে রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে লাগলাম। হঠাৎ করে চোখে পড়ল একটা বাংলা ছবিতে, যেখানে রিনা খান মৌসুমী ভীষণভাবে অত্যাচার করছে দেখে আমি নড়েচড়ে বসে আগ্রহ নিয়ে ছবিটা দেখতে লাগলাম। চোখ বুলিয়ে ছবিটার নামটাও দেখে নিলাম, দজ্জাল শাশুড়ি। নামটা দেখে আগ্রহটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল আমার। তাই আগ্রহ মেটাতে ছবিটি দেখতে লাগলাম মনোযোগ সহকারে। অতঃপর সম্পূর্ণ ছবিটা দেখার পর কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে এই ভেবে যে মৌসুমী এত কষ্ট করেছে সংসারের জন্য। নিজের হাতে ঘরের সব কাজ করেও শাশুড়ির মন পেত না। আর আমি সংসার তো বাদ দিলাম, ঘরের কোনো কাজও করি না কখনো। মৌসুমী সংসারের সব কাজ করেও ওর শাশুড়ি ওকে শেষ পর্যন্ত জবাই করে মারল। হায় আল্লাহ! আর আমি কিনা বসে বসে আইসক্রিম খাচ্ছি কাজ না করে। না, এটা ঘোর অন্যায় আমার সংসারে উপর। আর যাই হোক, এই অন্যায়টা আমি কিছুতেই করতে পারি না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি একা ঘরের সব কাজ করব। আমাদের কাজের লোকের আর দরকার নেই। ঘরে বউ থাকতে আবার কিসের কাজের লোক? হ্যাঁ, আমাকেও অবশ্যই মৌসুমীর মতো লক্ষ্মী বউ হতে হবে এই সংসারে। কথাগুলো ভেবে উঠে দাঁড়িয়ে আইসক্রিমের বক্সটা টেবিলের উপর রেখে সোজা কিচেনের দিকে হাঁটা ধরলাম। উদ্দেশ্য কাজ করা। আমি কিচেন রুমে ঢুকতেই সার্ভেন্টরা প্রথমে একটু করে চমকালেও পরবর্তীতে বেশ স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞাসা করে বলে, ম্যাম আপনার কিছু লাগবে? লাগলে আমাদের বলুন, আমরা করে দিচ্ছি। তাদের কথায় তেমন একটা প্রতিক্রিয়া জানালাম না, বরং আমি আমার মতো করে তাদের পাশ কাটিয়ে কাজে মনোযোগ হতে চেয়ে কিচেনের এটা সেটা উল্টিয়ে পাল্টিয়ে ধরে দেখতে দেখতে ওদের উদ্দেশ্য করে বলি, আমার কিছু লাগবে না, বরং আমি এখানে কাজ করতে এসেছি। আপনারা সবাই বাহিরে যান। আমি সবার জন্য নাস্তা বানাবো, আমার এখন প্রচুর কাজ আছে বুঝলেন। আমার এমন কথায় সবাই অদ্ভুত নজরে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি সবার দৃষ্টি এড়িয়ে কাজ করতে গেলে পাশ থেকে একজন সার্ভেন্ট আপত্তি করে বলে উঠে, ম্যাম আপনাকে যদি বড় স্যার বা বড় ম্যাডাম কিচেনে দেখে তাহলে অনেক রাগ করবেন আমাদের উপর। হয়তো এর জন্য আমাদের চাকরিটাও থাকবে না ম্যাম। প্লিজ ম্যাম আপনি বলুন আমাদের কি কি করতে হবে, আমরা করে দিচ্ছি আপনাকে। তাদের কথায় আবারও আমার কোনো হেলদোল নেই, আমি আমার মতো মনোযোগ সহকারে কাজ করেই চলছি, কোনো থামাথামি নাই, যেন এ মুহূর্তে আমার কাজ ছাড়া অন্য কোন কিছু ভাবার সময় নেই। আমার পাশে কে কি বলছে সেটা আমার কানে যাচ্ছে না, তাই দাদা দাদির জন্য গ্রিন টি আর বাকি সবার জন্য হট কফি বানিয়ে নিলাম আমি। সবাই বাড়ির বাগানে আড্ডায় মেতে উঠেছেন, তাই আমি তাদের উদ্দেশ্যে নাস্তা নিয়ে বেরিয়ে পড়লাম এবং সাথে আমার লাল ওড়নাটা দিয়ে বউদের মতো করে ঘুমটা টেনে নিলাম। আর যাই হোক, বাড়ির বউ বলে কথা, বউদের মতো তো থাকতেই হবে তাই না, নয়তো মৌসুমীর মতো লক্ষ্মী বউ হব কি করে? তাই আমার মন স্থির করে শত শত চিন্তা ভাবনায় পিছনে ফেলে নাস্তা হাতে অগ্রসর হলাম বাগানের দিকে। বাগানে সবাই গল্পে মেতে উঠেছে একটা সাথে। আমার পায়ের ঝনঝন শব্দ শুনে এক এক করে আমার দিকে তাকায় সবাই। আমাকে এভাবে দেখে হয়তো চমকিয়েছে তা ওদের ফেস দেখেই বুঝতে পারছি আমি। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে যে কি করছি আমি। কিন্তু এত আমার কোনো ভাবান্তর হলো না, আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে সামনে এগিয়ে হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রাখলাম, পরে সবাইকে এক এক করে দিতে লাগলাম। আমার এমন অতি খাতির যত্ন হয়তো পছন্দ হয়নি কারো, তাই তখনই পাশ থেকে ফিহা আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, এ তুই বউ সেজে আছিস কেন, নাস্তা হাতে নিয়ে হুম। ফিহা কথায় আমি স্বাভাবিকভাবেই বলে উঠি, আমি এ বাড়ির বউ তাই।
তখনই দাদুভাই সামনের থেকে বলে উঠে, তা বুঝলাম, কিন্তু তুই নাস্তা আনতে গেলি কেন? ছাড়া সার্ভেন্টরা কই? তুই কাজ করছিস কেন? আমি আগের মতো করেই এক এক করে নাস্তা দিতে দিতে বলে উঠি, আজ থেকে আমি বাড়ির সব কাজ করব, সার্ভেন্ট আর কোন কাজ করবে না? তুমি তাদেরকে ছুটি দিয়ে দাও দাদাজান। আমার এমন কথায় মুহূর্তেই ভ্রু কুঁচকে এলো সবার। আমি সবাইকে আবারও এক পলক দেখে নিজের মতো করে কাজ করছি। তখনই দাদি পাশ থেকে কপাট রাগ দেখিয়ে আমাকে প্রশ্ন করে বলে উঠে, কেন তুই কেন করবি বাড়ির সব কাজ? তোকে কি বাড়ির কাজ করার জন্য আনা হয়েছে? দাদির কথায় আমি উপরনিচ মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ, বাড়ির কাজের জন্য আনা হয়েছে। আমার এমন মাথা নাড়ানোটা দাদির রাগে ঘি ঢালার মতো ছিল, আর সেটাই হলো। দাদি আমার আরও খানিকটা রেগে বলে উঠে, তোকে কে বলেছে এ কথা দাদি? দাদির প্রশ্নে আমি স্বাভাবিকভাবে কাজ করতে করতে বলি, রিনা খান। রিনা খানকে? ফিহা কনফিউজড হয়ে। আমি বিরক্তি নিয়ে ফিহার দিকে তাকায়। রিনা খানকে চিনে না? আজব মেয়ে। তারপর আবার মনোযোগ দিয়ে কাজ করতে করতে বলে উঠি, মৌসুমীর শাশুড়ি। তখনই পাশ থেকে দাদি বলে উঠে, মৌসুমীকে? কনফিউজড হয়ে আমি অসহায় ফেস করে দাদির দিকে তাকায়। দাদি আমার মৌসুমীকে চিনতে পারছে না এটা ভাবতেই ক্ষুণ্ণ হলাম আমি। পরে একরাশ কষ্ট নিয়ে বলে উঠি, তুমি মৌসুমীকে চেনো না দাদি? রিনা খানের ছেলে বউ মৌসুমী। আমার কথায় রেগে গেলেন দাদি। কি এমন বললাম আমি? সেটাই তো বুঝতে পারছি না আমি তো দাদিকে মৌসুমীকে তা চিনাচ্ছিলাম। এতে করেও রেগে গেল দাদি আমার। দাদি কপাট রাগ দেখিয়ে বলে উঠে, এই ওরা কারা? আর তুই এভাবে কাজ করছিস কেন? আমি তোকে বলেছি কাজ করতে? কে বলেছে কাজ করতে তোকে? তোমাদের বলতে হবে কেন? আমি জানি বাড়ির বউদের সব কাজ করতে হয়, রান্না করা, কাপড় কাচা, খাবার খাওয়ানো, সবাই পা টিপে দেওয়া। কথাগুলো বলেই আমি দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত গলায় দাদিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠি, আমি বাড়ি বউ, তাই তোমরা আমার সাথে বউদের মতো করে আচরণ করবে। তাই আজ থেকে তুমি হলে আমার দজ্জাল দাদা শাশুড়ি, আর তুমি হলে দজ্জাল ফুপি শাশুড়ি। ফুপিকে উদ্দেশ্য করে, তোমরা আজ থেকে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাবা, কথায় কথায় বকা দিবে, মারও দিবা। আর ফুপি দজ্জাল শাশুড়ি, তুমি আমার দাদি দজ্জাল শাশুড়িকে কথায় কথায় আমার নামে কান ভরবা, ঠিক আছে? সাথে এটাও বলবা, মা দেখছো মেয়েটার বিয়ে হয়েছে আজ কতদিন হয়েছে, এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না, আমাদের বংশে নামটাও রাখলো না মেয়েটা, নিশ্চয়ই কোন ঝামেলা আছে মেয়েটা মধ্যে। তখন দাদি দজ্জাল শাশুড়ি তুমি বলবা যে, শুনো মেয়ে, তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি, তুমি 2 দিনের মধ্যে আমাকে একটা বাচ্চা দিবে। বাচ্চা আমার চাই চাই, বুঝেছো? আর তখনই আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে বলবো, আচ্ছা দিব। পাশ থেকে নিহা আপুর এলোমেলো মাথায় বলে উঠে, 2 দিনের বাচ্চা? কি মনে কি হৃদ ভায়া কি জানে? আমার এমন বর্ণনার ধরনে মুহূর্তেই আয়ন ভাইয়ার কাশি নামক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে গেল, আর ফুপি হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে এভাবে বলবো হয়তো ভাবতে পারেনি। আর দাদা দাদি হাসছেন আর বাকিরা সবাই হা করে তাকিয়ে আছে। দাদি আমাকে টেনে তার কোলে বসালেন, তারপর আমার মাথায় আদর করতে করতে বলে উঠে, তোকে এসব কে বলেছে সোনামা যে বাড়ির বউদের কাজ করতে হয়? আমি দাদি কথায় বাংলা মুভিটি বর্ণনা এক এক করে বলতে থাকি। মৌসুমীকে কতটা অত্যাচার করেছে সেটাও বলি। আমি সবকিছু খুলে বলতেই সবাই হো হো করে হেসে উঠে। তখনই দাদি বলে ওঠেন, এইসব তো শুধু সিনেমায় হয়ে থাকে সোনামা, বাস্তবে হয় না। আর তুই তো আমার সোনামা, তার মানে তুই আমার মা হোস। আর মা কি কখনো কাজ করে বল? দাদি কথায় আমি না বোধক মাথা নাড়ালাম, তার মানে মা কাজ করে না? দাদি আমার মাথা নাড়ানো দেখে হাসি মুখে বলে উঠে, তাই তোকেও করতে হবে না।
আয়ন মায়াকে দেখছে এক অদ্ভুত নজরে, কারণ যখন মায়া বউয়ের মতো ওর সামনে এসে দাঁড়ায় তখন মায়াকে দেখে কেমন একটা অদ্ভুত ফিলিংস শিকার হয় যা সে নিজেরও বুঝে উঠতে পারেনি। আবার মায়ার বোকা বোকা আচরণগুলো তাকে আরও কেমন লাগাটা এক ধাপ বাড়িয়ে দেয়, যা সে কখনোই ফিল করেনি। এই ২৭ বছরে কেন এই মেয়ের জন্য অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে যা সে নিজেরও বুঝতে পারছে না। সবাই মিলে রেডি হচ্ছে, উদ্দেশ্য বাহিরে ঘুরতে যাব। নেহা আপু কয়দিন পর এনগেজমেন্ট, তাই এখনই গুড়াগুড়ি পর্বটা শেষ করতে চাই ওরা। নিহা আপু, ফিহা, আয়ন ভাইয়া, সাথে আমিও যাচ্ছি। আমার জন্য বডিগার্ড নিতে পারছেন না, কারণ আমি বলেছি যে যদি বডিগার্ড যায় তাহলে আমি যাব না, এজন্য বাধ্য হয়ে বডিগার্ড না নিয়ে বের হতে হয়েছে ওদের। পার্কে ঘোরাঘুরি করছে আমরা, আমার দুই হাতে আইসক্রিম। আয়ন ভাইয়া ফোনে কথা বলার জন্য সাইট গিয়েছেন, নিহা আপুও ফোনে কথা বলছে, ফিহা ছবি তুলতে ব্যস্ত। আমি এদিক ওদিক গোল গোল চোখে তাকাতে তাকাতে সামনে দিকে এগোচ্ছিলাম, তখনই খুব স্পিডে একটা কারও এসে আমার সামনে থামে। যেন মনে হচ্ছিল এই মুহূর্তে এখানে গাড়িটি না আসতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যেত তার। হুহো, আর আমি যে এখন গাড়ির নিচে যেতাম তার কোনো ধারণা আছে? ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। ভয় নিয়ে সামনে তাকাতেই দেখি গাড়ি থেকে বের হলো ওই সুন্দর পুরুষটা। ভয় যেন আমার আরো এক ধাপ বেড়ে গেল। প্রথমে আমার ফোন ভেঙেছে, পরে আমাকে দেয়ালে চেপে ধরে মাথায় বাড়ি খাওয়ালেন, এখন আবার না জানি কি খাওয়ায়। তাই আর কোনো রকম চিন্তাভাবনা না করে পিছন ফিরে যেই না দৌড় দিতে যাব তখনই পেছনে থেকে উনি বলে উঠল, স্টপ, ডোন্ট গো। বলেই সাথে সাথে আমাকে টান দিয়ে কারে সাথে চেপে ধরেন। উনার চোখ মুখ লাল হয়ে আছে, ফর্সা চেহারায় রাগটা স্পষ্ট, তাই আমি ভীতু চোখে উনার দিকে তাকিয়ে বলে উঠি, আপনি কি আমাকে ওই দিনের জন্য সরি বলতে এসেছেন মাথায় ভারী খাওয়ানোর? আচ্ছা, আপনাকে সরি বলতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমাকে যেতে দেন। উনি সাথে সাথে আমাকে আবারও চেপে ধরে বলে উঠলেন, তুই সাথে করে বডিগার্ড আনিস নি কেন? কার পারমিশন নিয়ে ঘুরতে বের হয়েছিস বল? উনার কথায় আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠি, আপনাকে কেন বলবো? আমাকে দাদা দাদি পারমিশন দিয়েছে, আমার স্বামীও আমাকে স্বাধীনতার দিয়েছে, তাই এসেছি। আমার এমন কথায় সুন্দর পরুষটা চোখ মুখ শক্ত করে উনি বলে, পারমিশন মাই ফুট, তুই আমার পারমিশন ছাড়া এক পাও নড়তে পারবি না। তোকে যে স্বাধীনতা দিয়েছে সে নিজেই তোর স্বাধীনতা অনেক আগেই কেড়ে নিয়েছে। অবাধ জিনিসটা আমার পছন্দ না। তোর জন্য আমাকে কতটা জার্নির করতে হয়েছে খবর আছে তোর? হ্যাঁ। আরও চেপে ধরে। ব্যথায় আমি বলে উঠি, লাগছে আমার, ছাড়ুন প্লিজ। সাথে সাথে উনি আমাকে ছেড়ে ওপরে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আমার দিকে তাকিয়ে বলে উঠে, আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমাকে ভালো থাকতে দিবে। অবাধ্য জিনিসের প্রতি বরাবরই আমার আকর্ষণ বেশি থাকে, তুমি যত অবাধ্য হবে আমি তোমাকে ততটাই বাধ্য করব তোমাকে। তুমি যত দূরে যাবে ততই তোমাকে আমি বন্দি করে রাখব। আমাকে বাধ্য করো না হিংস্র হতে, তাহলে তোমাকে এই হিংস্রতা ধ্বংস করে দিবে। বলে আমাকে টানতে টানতে নিজের সাথে নিয়ে যেতে লাগলেন। আমাকে পার্কের এক সাইডে এনে একটা বেঞ্চের উপর বসিয়ে নিজেও আমার পাশে বসে পড়লেন। মাথা নিচু করে মাথায় দুহাতে চেপে ধরে রেখেছেন, পরক্ষণে আমার দিকে তাকিয়ে আমার হাতে 2টা আইসক্রিম ফেলে দিলেন। দুজনে নীরব, কিন্তু আমি নীরব থাকতে পারছি না, কারণ আমার পেটের ভিতরে কথা গুড়গুড় করছে। উনি হয়তো আমার মনে কথা বুঝতে পেরেছেন, তাই আমাকে না দেখেই উনি বলে উঠেন, এখন যদি একটা কথা বলতো এখান থেকে সোজা পানিতে ফেলে দিব আমি। আমি ভয়ে কাচুমাচু করছি, এদিক ওদিক তাকাচ্ছি যদি কেউ আসে আর আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় সেই আশায়, কিন্তু ফলাফল শূন্য। তখনই এক ঝাল মুড়িওয়ালা আসলো আমাদের সামনে। আমি আস্তে করে বলে উঠলাম, প্লিজ, আমি চুপ করে বসে থাকবো, আমাকে একটা ঝালমুড়ি খাওয়ান প্লিজ প্লিজ। উনি আমার দিকে এক পলক তাকিয়ে ঝাল মুড়িওয়ালাকে ইশারা করেন যে আমাকে ঝালমুড়ি দিতে। আমি সাথে সাথে বলি, মামা বেশি করে ঝাল দিবেন কেমন?
ঝালমুড়িওয়ালা মামা মাথা নাড়িয়ে সুন্দর করে আমার জন্য ঝালমুড়ি বানাতে বানাতে হাসি মুখে প্রশ্ন করে বলল, আফামনি উনি কি আপনার জামাই হন? আমি তীব্র গতিতে মাথা নাড়িয়ে বলি, আরে না না, উনি আমার স্বামী নন, আমার স্বামী তো অন্য কেউ। উনি না। আমার কথা শুনে দুজনই আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়, তাদের তাকানোতে আমি খানিকটা ইতস্ত বোধ করে বলে উঠি, না মানে বলছিলাম মামা, আসলে আমার স্বামী অন্য কেউ, আর উনি আমার দাদাজানের অফিসে কাজ করেন আর কি। মামা যেন আমার কথায় বিশ্বাস করলেন না, তাই পুনরায় আমাকে আবার প্রশ্ন করলেন, ভাইজান আপনার স্বামী না হলে আপনার স্বামীর নাম কি আফামনি? মুড়ি বানাতে বানাতে আমি লোকটার এরকম প্রশ্ন ইতস্ত বোধ করে আমতা আমতা করে বলে উঠি, হৃদ খান। মামা মনে হয় আমার স্বামীকে চিনেন, এজন্য বিষণ্ণ একবার আমার পাশের সুন্দর মানুষটাকে দেখে তৎক্ষণাৎ চোখ ঘুরাল আমার দিকে। খানিকটা দ্বিধা নিয়ে আবারও প্রশ্ন করে বলল, পুরা নাম কি আফামনি? উনি আমার স্বামীর পুরো নাম জানতে চাই, আর আমি নিজের স্বামীর পুরো নাম না জানাতে পড়লাম ব্যাস বিপাকে। বেশ চিন্তিত ভঙ্গিতে মাথা চুলিয়ে স্বামীর নাম মনে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু ফলাফল এবারও শূন্য। আমি যখন মনে করতে পারছিলাম না, তখনই আমার পাশ বসা সুন্দর মানুষটার দিকে চেপে বসে চিন্তিত স্বরে উনাকে প্রশ্ন করে বলি, আচ্ছা আমার স্বামীর পুরো নাম কি বলুন তো? আপনি তো উনার পুরো নাম জানেন তাই না? আমাকে একটু বলুন না, আমি মামাকে বলবো। আমার এমন কথা শুনে উনি ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালেন, হয়তো বা ভাবছেন যে আমি আমার নিজের স্বামীর নাম জানি না, এ কেমন বউ। কিন্তু আমি কি করব, আমাকে কেউ কখনো বলেনি উনার পুরো নামটা কি, সেটা এজন্য জানি না। হুহহ। উনি আমার দিকে রাগী ভাবে তাকিয়ে মামার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলেন মামাকে চলে যেতে। আমাকে ঝালমুড়ি খাওয়াবেন না, এটা নাকি আমার শাস্তি, নিজের স্বামীর নাম না জানা জন্য? তাই আমি অসহায় ফেস করে বলে উঠি, আমি এই শাস্তি মানি না, আমি আমার স্বামীর নাম না জানলে নাই সে না হয় আমি বুঝব, কিন্তু আপনার ব্যথাটা কোথায়? উনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে বলে উঠেন, আমার ব্যথাটা যে কোথায় নিজে ও বুঝতে পারছি না। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আমার। এক সপ্তাহ বাহিরে থেকে তোমার খবর পেয়ে এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসা। কি জন্য আসলাম নিজেরও জানি না, শুরু জানি তোমাকেও পুরাতে হবে। এবার থেকে আর লুকোচুরি নয়, যা হবে সবার সামনেই হবে, যা করার সবার সামনে না হয় করব। এই তুই আমার কানে দুল দেখেছিস? নীল কানে দুলটা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? সোফা উপর দুই পা তুলে সোফার বসার জায়গায় মাথা রেখে চুলগুলো ফ্লোরে ফেলে মনোযোগ সহকারে ফোন টিপছি আমি। ফিহার কথা মনোযোগ নষ্ট হলো আমার, ঘাড় ঘুরিয়ে বিরক্তি নিয়ে তাকায় ওর দিকে। মেয়েটা সবসময় ভুল সময়ে এন্ট্রি নিবেই, এটা ওর একটা প্রধান কাজ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে পা নামিয়ে ঠিক হয়ে বসি আমি, তারপর বিরক্তি নিয়ে প্রশ্ন করি, তর কোন দলটা? ও আমার থেকে ডাবল বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, তুই আমার নীল দুলটা চিনতে পারছিস না? আরে আমার ওই নীল দুলটার কথা বলছি আর কি। ওর এমন উল্টা প্রশ্নে আমি পাল্টা উত্তর দিলাম, তোর ওই নীল দুলটা যেটা মার্কেট থেকে কিনে এনেছিলে। ফিহা সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তুই দেখেছিস। আমি আবার বলি, বড় আকৃতির দুলটা যে ছিল ওটা না? ও আবার সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল। আমি বলি, ও আচ্ছা বলেই নড়েচড়ে বসে কনফিডেন্সের সাথে বলি উঠি, বড় বড় পাথরের গোলাকার রিংটা ছিল যে, ওটার কথা বলছিস না তুই? ফিহা এবার মহা খুশি হয়ে আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে, যার অর্থ অনাকাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার আশায় আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তোর কাছে, দে আমাকে দুলটা। তারপর আমি আবার স্বাভাবিকভাবে বলে উঠি, তুই যে একদিন পরে ছিল ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। খুশি হয়ে ফিহা
আমি নড়েচড়ে বসে ওর দিকে তাকিয়ে বলে উঠি, ওটা তহ আমি দেখিনি, তুই অন্য কোথাও গিয়ে দেখ। ফিহা বোকার মতো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, কি বলবে ও নিজেও বুঝতে পারছে না, ওকে এভাবে বোকা বানাবো নিজেই হয়তো ভাবিনি, তাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর রেগে কোমরে দু হাত দিয়ে বলি উঠে, তুই আমাকে এইভাবে বোকা বানালি, তোর কাছে ছিল না তো আমাকে আগেই বলতে পারতি, এভাবে আমার সময় নষ্ট করলি কেন বল। ওর কথা শুনে দুই হাত উপরে তুলে একটা হার্মি দিয়ে স্বাভাবিকভাবে বলে উঠি, তর উল্টা প্রশ্নে পাল্টা উত্তর দিলাম, আর কি, তুই আমাকে দুলের সাথে পরিচয় না করিয়ে বলছিস দুল দেখেছি কিনা, তাই আমি তোকে প্রশ্ন করে করে শিওর হয়ে বলে দিলাম যে আমি দেখিনি, সিম্পল। তুই কি আমাকে বোকা পেয়েছিস বলে প্রচণ্ড রেগে সোফা বালিশের কুশন আমার উপর ছুঁড়ে মারে ফিহা। আমি ওর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলি, ব্রেকআপ তর সাথে আমার, যা ভাগ এখান থেকে। ব্রেকআপ? কনফিউজড হয়ে এখানে ব্রেকআপ কোথা থেকে আসলো রে, আর তোর সাথে আমার ভালোবাসা কবে ছিল যে এখন ব্রেকআপ হবে ফিহা। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠি আমি, কেন, তুই তো বলেছিস যে ভালোবাসার মানুষ রাগ করলে, ঝগড়া করলে, বা মারলে নাকি তাদের সাথে ব্রেকআপ করা হয়, তো তোর সাথে ব্রেকআপ আমার দাদি বলে পরিবারের সবাইকে ভালোবাসতে হয়, আর তুইও আমার পরিবার, তাই তোকেও আমি ভালোবেসি, আর তুই আমাকে মেরেছিস তাই তোর সাথে আমার ব্রেকআপ। দেখ, আমি আগে শুধু দাদা দাদিকে ভালোবাসতাম, কিন্তু এখন তোকে, নিহা আপুকে, ফুপি ফুপাকে, আয়ন ভাইয়াকেও ভালোবাসি, তাই আমার পেটটাও কত বড় হয়ে গেছে দেখ দেখ, আগে শুধু পেটের ভিতর দাদা দাদি ভালোবাসা থাকতো, এখন তোদেরও ভালোবাসা আছে, তাই তোর সাথে ব্রেকআপ করে আমার পেট থেকে তোকে বের করে দিলে আমার পেটা একটু ছোট হবে, বুঝেছিস? মানুষের বুকে থাকে আর তর বুঝি পেটের ভিতর থাকে ভালোবাসা, কনফিউজ হয়ে ফিহা। আমি স্বাভাবিকভাবেই বলে উঠি, হ্যাঁ, আমার বুকটা ছোট তাই সবার জায়গা নেয় না, এজন্য পেটের ভিতর রাখি সবাইকে, তোকেও রেখেছিলাম কিন্তু তুই আমাকে মেরেছিস তাই তোকে বের করে দিয়েছি, যা ভাগ এখান থেকে। তখনই কেউ হু হু করে হেসে উঠে আমি পাশ ফিরে তাকিয়ে দেখলাম আয়ন ভাইয়া দাঁড়িয়ে আছেন আমাদের সামনে, তারপর হাসতে হাসতে আমাদের সামনে এসে বলে, ফিহা তোর রুমে গিয়ে ভালো করে দেখ আছে হয়তো কোথাও, বলেই আমার পাশে বসে পড়ে আর ফিহা রেগেমেগে নিজের রুমে দিকে হাঁটা ধরে। ভাইয়া হাসতে হাসতে বলে, তুমি আমাদের সবাইকে পেটের ভিতরে রাখলে অথচ হৃদকে রাখলে না কেন, সে তো তোমার স্বামী হয় তাহলে। মুহূর্তে আমার মধ্যে বই বিষণ্ণতায় ছেয়ে গেছে, হৃদ নামটি শুনতাই আমার মধ্যে এক জড়তা কাজ করা শুরু করে দিয়েছে। আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বলি, উনাকে আমি ভালোবাসতে পারবো না, আর না উনাকে আমার পেটের ভিতর রাখতে পারবো, যদি উনাকে আমার পেটে ভিতর রাখি তাহলে উনি আমার পেটের ভেতর থেকে ছুরি মারবে আর বলবে আমাকে বের কর, নয়তো তর পেট আমি ফুটো করে দিব, তারপর আমাকে ও ফুটো পেট নিয়ে চলতে হবে, তখন আমাকে কেউ আর ভালোবাসবে না, আপনিও তো ভালোবাসবেন না আমাকে, তাই উনি বাধ্য। আয়ন মায়ের কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে, মেয়েটা কি বুঝে না কখন কাকে কি বলতে হবে, এমনিতে মেয়েটার কথায় তার সামনে মানুষকে অস্থিরতায় ভোগায়, আর এখন তার কি ভালোবাসাও চাই, কিন্তু তার চাওয়াটা একরকম আর আমার চাওয়াটা অন্য রকম। আচ্ছা, এই চাওয়াটা কি খুব খারাপ ওদের মাঝে? কিন্তু হৃদ তো ওকে চাই না, আর না মায়া, তাহলে ক্ষতি কি আমার চাওয়াটার মধ্যে? না, আমার হৃদ আর মায়ার ফিলিংস সম্পর্কে জানতে হবে। মায়া ফিলিংস সম্পর্কে কিছু যায় আসে না, কিন্তু যদি হৃদে মাঝে বিন্দুমায় ফিলিংস থাকে তাহলে আমি কখনোই মায়ার দিকে তাকাবো না, আর যদি না থাকে তাহলে আমি এ সম্পর্ক ঠিকে থাকতে দেব না, মায়াকে আমার করে নিব। এসব ভাবনা চিন্তার মধ্যে প্রশ্ন করে বসে আয়ন, তুমি কি হৃদকে ভালবাসো? না আমি। কেন আয়ান? আমার অনেক ভয় লাগে উনাকে, উনার অনেক রাগ জাননে আল্লাহ, আমি তো শেষ, আমি। বিচলিত কণ্ঠে আয়ন বলে ওঠে, তাহলে কি তোমাকে হৃদ কখনো গায়ে হাত তুলেছে, বকেছে কখনো?
আমি ডানে বামে মাথা নাড়িয়ে না বোধক বুঝালাম, তারপর ওনাকে বলে উঠি, না উনি আমাকে কখনো মেরেছে আর না কখনো বকেছে, কিন্তু প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম ওইদিন অনেক কথা শুনিয়েছেন, এরপর থেকে আমি ওনার সামনে কখনো যাইনি আর উনিও আমার সামনে কখনো আসেনি, আমি ওনাকে কখনো দেখিনি। অবাক করা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠেন, তুমি কখনো হৃদকে দেখোনি, কখনো ওর সাথে কথা বলিনি? আমি শুধু মাথা নাড়ালাম, যার অর্থ না আমি দেখিনি। আমার জবাব পাওয়ার সাথে সাথে আমার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে তারপর উপরের দিকে হাঁটা ধরলেন, কিছু না বলে। হয়তো উনার জবাব পেয়ে গেছেন, তার জন্য এখানে থাকার প্রয়োজন বোধ করেনি। বিয়ে মানে আনন্দ, আর আনন্দ জিনিসটা আমার খুব আনন্দের, তাই আমার এই আনন্দ দ্বিগুণ করতে নিহা আপুর উঠবি শ্বশুরবাড়ির মানুষ এসেছে, উনার ফ্যামিলির মানে সবার সাথে পরিচয় হতে। বিয়ে বলে কথা, এখানে সবাই উপস্থিত আছেন, দাদা দাদি, ফুপা ফুপি, আয়ন ভাইয়া, নিহা আপু, ফিহা বসে সবার সাথে কথা বলছে। উনি নেই কারণ উনি এসব ঝামেলায় নিজেকে জড়ায় না, তাই। আর আমি বিশাল ড্রয়িং রুমের এক কর্নারে ওদের থেকে দূরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছি। নেহা আপু শ্বশুরবাড়ি থেকে এসেছেন, আপুর শ্বশুর শাশুড়ি, নেহা আপুর ওটবি, সাথে রয়েছে আরও দুইটা ছেলের যাদের বয়স আয়ন ভাইয়া বয়সে হবে। আরও রয়েছে দুজন স্বামী স্ত্রী যারা নেহা আপুর চাচা শ্বশুর চাচি শাশুড়ি। আমার বয়সে একটা মেয়ে আছে, সাথে আছে দাদার শ্বশুর দাদির শাশুড়িও। সবাই মিলে গল্পে মেতে উঠেছেন। নেহা ফয়সাল ভাইকে হবু হাজবেন্ড দেখে বারবার মিষ্টি করে হেসে যাচ্ছেন আর লজ্জায় লাল হয়ে উঠছেন। অবশ্য বিষয়টি কারো চোখে পড়ছে না, কিন্তু দূর থেকে আমি ঠিকই লক্ষ্য করছি তীক্ষ্ণ দৃষ্টিতে, আহায় বুঝি প্রেম লজ্জা। কিন্তু আয়ন ভাইয়া বারবার ঘাড় ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছে, বিষয়টি আমি লক্ষ্য করতেই দাদির দিকে তাকিয়ে বলে উঠে, নানুজান মায়া কোথায়? ওকে তো দেখছে না, ও কোথায়? দাদি বিচলিত হয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ তাই তো, আমার সোনামা কোথায়? আমার সোনামাকে তো আমি দেখছি না। তোমরা আমার সোনাকে নিয়ে আসো। আমি মেহমান নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় আমার সোনামাকে লক্ষ্য করিনি, এখনই নিয়ে আসো আমার মাকে। যাও। দাদির কথা শুনে নিহা আপুর শ্বশুর বাড়ির মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে আর আয়ন ভাইয়া ঠোঁট প্রসারিত করে হাসল। সার্ভেন্ট এসে আমাকে ডাকতে আমি গুটি গুটি পায়ে তাদের দিকে এগোতে লাগলাম। ভয়ে চুপ করে রইলাম, কারণ নতুন মেহমান দেখলে আমার মুখ দিয়ে কোন কথা বের হয় না, তাই। আমি দাদির কাছে যেতেই দাদি আমাকে এক হাতে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলিস সোনামা? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। দাদি ব্যাপারটা বুঝে গেছে, তাই একটা মুচকি হাসি দিয়ে আমাকে এক হাতে জড়িয়ে রাখলেন, তারপর সবার সাথে কথা বলতে লাগলেন। তখন পাশ থেকে বৃদ্ধা মহিলাটি বলে ওঠেন, হেনা মেয়েটি কে হয় তোমার? দাদি কিছু বলতে যাবে, তখনই পাশ থেকে ফুপি বলে উঠে, হৃদে মামাতো বোন হয়। আমার মা বাবার সাথে থাকে, আর আমার বাবা মা আর আমরাও ওকে খুব ভালোবাসি, তাই ওকে সোনামা বলে ডাকি। দাদির রাগী ভাবে তাকাই ফুপি দিকে, কিন্তু কিছু বলে না, আমাকে বুকের সাথে চেপে ধরে রাখে। তখন বৃদ্ধা মহিলাটি আবার বলে ওঠেন, হেনা মেয়েটি তো বাড়ি মিষ্টি মেয়ে, আর এদিকে আয় তো আমাদের কাছে, বসো মা আয়। আমি দাদির দিকে অসহায় ভাবে তাকাতেই দাদি আমার মাথায় হাত বুলিয়ে ইশারা করে যেতে। আমি ওনাদের কাছে বসতেই আমার নাম জিজ্ঞাসা করেন, আমি বাধ্য মেয়ের মতো বলি। তারপর আমাকে এটা সেটা বলে প্রশ্ন করতে লাগলেন, আমি সব এক এক করে বাধ্য মেয়ের মতো সব বলতে থাকি। কথার এক পর্যায়ে উনি বলে ওঠেন, হেনা আমাকে কি তোমার সোনামাকে দিবা? আমার না অনেক পছন্দ হয়েছে মিষ্টি মেয়েটাকে, তুমি বললে আমি আমার দুই নাতি মাঝে যেকোনো এক নাতির বউ করে নিতাম, আর কি কি বল। উনার এমন কথায় নড়েচড়ে বসেন আয়ন ভাইয়া, একবার আমার দিকে তাকিয়ে আবার দাদির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদি কিছু বলবে তখনই পিছন থেকে বিকট শব্দ কানে আসতেই সবাই চমকে উঠলাম, পরে পিছনে তাকিয়ে দেখি সুন্দর পুরুষটা দাঁড়িয়ে আছে আর ফ্লোরে ভেঙে পড়ে আছে আমার সুন্দর রমণী মাটির মূর্তি।
উনার এমন কাজে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, দৌড়ে উনার কাছে গিয়ে টলমল চোখে একবার মূর্তির দিকে তো একবার ওনার দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ভ্যা 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 জোরে জোরে কান্না করে দিলাম, আর সাথে বলে উঠি আমার পরিটা বলে কান্না জুড়ে দিলাম। তখনই দাদি দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলে উঠেন যে কি করেছিস হৃদ এটা? আমার সোনামার পরিটা ভেঙে দিলি, তোকে না বলেছি আমার সোনামা থেকে দূরে থাকতে, আর তুই আমার সোনামাকে কষ্ট কেন দিস বল? হৃদ নামটি শুনতে ভয় আমি হিতাহিত খান হারিয়ে দাদির পিছনে লুকিয়ে পড়ি, আর কান্না করতে লাগলাম। এবার কান্নাটা কিসের তা আমি নিজেরও বুঝতে পারছি না। এটা কি মূর্তির জন্য, নাকি উনার ভয়, নাকি এতদিন ধরে উনাকে না চিনে উনার নামে উনাকে উল্টা পাল্টা কথা বলছি সেজন্য? কিছুই বুঝতে পারছি না। তখনই আমার কানে আরো একটা বিকট শব্দ আসে, তখন দাদির পেছনে থেকে উকি মেরে দেখি আমার আরো একটা মূর্তি ভেঙেছেন উনি। এবার আর আমি কিছু বলিনি, চুপ করে আবার দাদির পিছনে লুকিয়ে পড়ি। উনার এমন কাজে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, দৌড়ে গেলাম উনার কাছে, টলমল চোখে একবার মূর্তিটাকে দেখলাম তো অন্যবার লোকটাকে। কষ্টে বুক ভারী হয়ে আসায় নিজেকে আর ধরে রাখতে না পেরে ভ্যা ভ্যা জোরে জোরে কান্না করে দিয়ে বলে উঠি, আমার পরি, আমার পরি, বলেই আরো জোরে কান্নায় ভেঙ্গে পড়লাম। ঠিক তখনই দাদি দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠেন, কি করেছিস হৃদ এটা? আমার সোনামার পরিটা ভাঙলি কেন? তোকে না কতবার বলেছি আমার সোনামা থেকে দূরে থাকতে, শুনিস না কেন? তোর কি আর কোনো কাজ নেই আমার সোনামাকে কষ্ট দেওয়া ছাড়া? হ্যাঁ। হৃদ নামটি শুনতে ভয়ে শিহরিত হলাম আমি। আতঙ্কে হিতাহিত অক্ষ হয়ে ছিটকে দাদির পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। নিরাপদ স্থানে থেকে কান্না করা ব্যাটার মনে করলাম। কান্না করা থেকে নিজেকে থামাতে পারছি না, তবে এবার কান্নাটা কিসের তা আমি নিজেরও বুঝতে পারছি না। আমি ভাবলাম আমার কান্না কারণটা কি শুধুই মূর্তি জন্য, নাকি উনার হিংস্রতায় ভয়? আমার উনাকে এতদিন ধরে না চিনে উনার নামে উল্টা পাল্টা কথা বলায় সেজন্য কি ভয়ে কান্না করছি? এই মুহূর্তে নিজের ভিতরকার জাগ্রত ভাবনাটা কিছুই বুঝতে পারছি না আমি। তবে ঠিক তখনই আমার কানে আসল আরও একটা বিকট শব্দ। আমি চমকে দাদির পেছনে থেকে তৎক্ষণাৎ উকি মেরে দেখলাম আমার আরও একটা মূর্তি ভেঙেছেন উনি। আমার কান্না সেখানেই থেমে যায় ভয়। বাপরে, যেহারে আমার প্রতিমাগুলো উনি ভাঙছে না জানি কবে আমাকে ঠিক এইভাবেই ভেঙে দেয়। তাই এবার আর আমি কিছু বলিনি, চুপ করে আবারও মুখ লুকালাম দাদির পিছনে। হৃদ প্রচণ্ড রেগে কন্ট্রোল হারিয়ে মায়ার দিকে তেড়ে আসতে নিলেই আয়ন তার পথ আটকায় আর বলে উঠে, কুল ডাউন হৃদ, কি হয়েছে তোর? এতটা হাইপার হচ্ছিস কেন? মায়া কি করেছে যে ওর সাথে এত রাগ দেখাচ্ছিস? হৃদ প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না ভাই। একটু আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা কর, নিহার শ্বশুর বাড়ির মানুষজন আছে। রাগান্বিত হৃদ মায়ার থেকে চোখ ফিরিয়ে আয়নের দিকে তাকায়। রাগে কটমট করে। এসব উগ্র পরিবেশ তার মাথায় আসে না। তবে এখানে ঝামেলা করতে চায় না বলে তৎক্ষণাৎ প্রস্থান করার জন্য উদ্রিক্ত হল উপরের দিকে। হাত দুটো তার তখনও মুষ্টি করা, ফুসফুস নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে সে নিজের রাগ কন্ট্রোল করতে চাচ্ছে। উপস্থিত সবাই হৃদের চলে যাওয়ার দিকে করুণ ভাবে তাকিয়ে থাকল কয়েক পলক। কি থেকে কি হলো কেউ কিছুই বুঝতে পারল না। হৃদ এই এলো ঘূর্ণিঝড়ের মতো, তাণ্ডব করল, সবাইকে ভয় দেখিয়ে চলে গেল। হৃদ কেন হঠাৎ রেগে গেল তাও বুঝতে পারছে না কেউ। আর মায়া, সে তো তখন থেকেই জ্বরসর অবস্থায় দাদির পিছনে লুকিয়ে হিচকি তুলে কান্না করেই চলছে। আজ যেন মায়ার কষ্টটা একটু বেশি বেড়ে গেল। আর তার কারণও দুটো, এক মায়ার পরিটাকে হৃদ ভেঙেছে, দুই মায়া হৃদকে তা না জেনেই তার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলেছে এতদিন। এখন হৃদ মায়াকে একা পেলে কি করবে সে ভয়ে কান্নাটা যেন আরও বেড়ে গেল।
আয়ান এক পলক মায়ার দিকে তাকালো। মায়ার কান্না মিশ্রিত চোখ মুখ যেন তার ভিতরকার অস্থিরতাটা আরও বেশি বাড়িয়ে দিল। মায়া কান্না করাটা অসহ্যের ন্যায় ঠেকল। হাঁসফাঁস করার পরিস্থিতিতে দম বন্ধ লাগলে সে নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালিয়ে শক্ত মনে মায়ের দিকে এগিয়ে গিয়ে যায়। হেনা খানের পিছন থেকে মায়ার হাত ধরে বের করে সামনে আনল। কোমল কণ্ঠে শুধালো, কান্না থামাও মায়া। হৃদ আর কিছুই করবে না তোমার সাথে। আমরা আছি তো তোমার পাশে। কাল আমি তোমাকে আরও অনেকগুলো পরিয়ে এনে দিব, ঠিক আছে? আয়ন এক পলক মায়ার কান্না জড়ানো মায়াময় চেহারাজোটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিহার শ্বশুরবাড়ির সবার উদ্দেশ্য করে বলল, আসলে আমরা সবাই আজকের জন্য সরি। সবকিছুই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটা। বিব্রতকর পরিস্থিতির জন্য আমরা সত্যিই অনুতপ্ত। আয়নের শরীরে পরিবেশ শিথিল হল। সবাই আগের ন্যায় ঠিকঠাক বসে নিহা বিয়ের ডেট ফিক্স করল। সময় নিয়ে একত্রে সবাই দুপুরের খাওয়া দাওয়াও শেষ করল। বিকাল করে মেহমানদের বিদায় জানালো আয়ন। এই পুরোটা সময়টায় আয়ন যথেষ্ট মায়ার খেয়াল রেখেছে, মাঝেমধ্যে এটা সেটা বলে হাসানোও চেষ্টা করেছে। সবাই চলে যাওয়ার পর আয়ান মায়ার দিকে এক পলক তাকিয়ে উপরের দিকে হাঁটা ধরে হৃদের রুমে দিকে আর ভাবে, না তার আজকে হৃদের সাথে কথা বলতেই হবে মায়ের ব্যাপারে, কি চাই ও সেটা জানতে হবে, আর ওর ফিলিংস সম্পর্কে ও তার জানা জরুরি, নয়তো তার ডিসিশন নিতে পারছে না। তাই আজকে ওর সবটা জানতে চাই হৃদ সম্পর্কে, কারণ মায়ার মনে হৃদের জন্য কোনো ভালোবাসা নেই, সেটা আরও অনেক আগেই বুঝতে পেরেছি। আর যেটা আছে হৃদ জন্য মায়ার মনে, সেটা হলো শুধু ভয়, যেটা হৃদ নিজে তৈরি করেছে মায়ার মনে। এই ভয় মায়া হৃদের সাথে কথা তো দূর, সামনেও যেতে চাই না ওর। তাহলে এত কি সমস্যা ওর মায়াকে নিয়ে? এসব ভাবতে ভাবতে আয়ন হৃদের রুমে দিকে যেতে থাকে। এদিকে হৃদ তার রুমের সাথে অ্যাটাচ করা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নীল পানি ওপর, পকেটে দু হাত গুজিয়ে কিছু একটা ভেবে চলছে এক মনে। তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় আয়ন, প্রশ্ন করে, মায়াকে ভালোবাসিস? তারও দৃষ্টি সুইমিং পুলের নীল পানির উপর, পকেটে দু হাত গুজিয়ে স্ট্রং হয়ে দাঁড়ায় হৃদের মতো। এদিকে হৃদ আয়নের দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, না, গম্ভীরভাবে। তাহলে ভয় দেখাচ্ছিস কেন ওকে? এরকম রাগ করিস কেন ওর সাথে? আয়ন, ওহ আমার অবাধ্য হচ্ছে তাই। আর আমার অবাধ্য কোন কিছুই পছন্দ না। ওহ যত আমার অবাধ্য হবে আমি তত ওকে বাধ্য করব। না তাকিয়ে হৃদ। আয়ন ভ্রু কুঁচকে তাকাই হৃদের দিকে। মায়া তর কোন কথায় অবাধ্য হয়েছে যে তুই ওকে বাধ্য করতে চাস? আর তুই বা কি চাস মায়া থেকে? তুই মায়াকে বল তুই কি চাস, নয়তো মায়া কিভাবে বুঝবে যে তুই কি চাস? আয়ন, ওকে বুঝতে হবে এবং আমাকেও বুঝাতে হবে। ওর কাজের মাধ্যমে আমাকে যেমন অস্থিরতায় ভুগোচ্ছে, ঠিক তেমন ওর কাজের মাধ্যমে আমাকে বুঝাতে হবে যে আমি কি চাই এবং আমার এই অস্থিরতাটা কিসের। যেভাবে আমাকে অস্থিরতায় ভুগোচ্ছে ঠিক তেমন ভাবে ও আমাকে স্থির করতে হবে, নয়তো আমি ওর অবাধ্য কাজে বাধ্য করবই। হৃদ, অস্থিরতা সত্যি ও অস্থিরতার রানী, একটা মানুষকে প্রচণ্ড অস্থিরতায় ফেলে দেয়। ওহ বলেই দীর্ঘশ্বাস ফেলে আবার বলে উঠে, মায়াকে ভালোবাসিস না অথচ অস্থিরতায় ভুগছি, এটা কেমন কথা? আর তাছাড়া তুই মায়ার জন্য বডিগার্ড ঠিক করেছিস তাই না, যাতে কোনো ছেলে ওর সাথে মিশতে না পারে তাই না? সামনে দিকে তাকিয়ে হৃদ ভ্রু কুঁচকে আয়ন এদিকে তাকিয়ে আবার সামনে দিকে তাকায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, না, আমি মায়াকে ভালোবাসি না। আর তাছাড়া মায়া আমার অস্থিরতা ভালোবাসা না। আর রইল বডিগার্ড দেয়ার, তার পেছনে যথেষ্ট কারণ আছে। তা হলো ওর সেফটি। কারণ ওর মধ্যে দাদা দাদির প্রাণটা লুকিয়ে রয়েছে। আমি ওদের সময় দিতে পারি না ব্যস্তার জন্য, কিন্তু মায়া আশায় ওদের জীবনে আলো ফুটে উঠেছে। আর মায়ার মাধ্যমে দাদি তার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করছে, যেটা আমার বা ফুপি মাধ্যমে করতে পারিনি। কারণ যখন ফুপি ছোট ছিল দাদি তখন তার চাকরি কাজে ব্যস্ত থাকায় ফুপিকে সময় দিতে পারিনি।
আর নিজে হাতে মেয়েকে সাজিয়ে তুলতে পারিনি, তার পুতুল মতো করে মেয়েকে সাজানো, তাকে নিজের হাতে বড় করা এবং তার সব কাজ নিজের হাতে করা। যা কিছুই করতে পারেনি দাদি, আর আমিও ছেলে হওয়ায় দাদির স্বপ্নগুলো দমে যায়। কিন্তু মায়া এ বাড়িতে আসার পর থেকে দাদির মনে আবার অসম্পূর্ণ স্বপ্নগুলো জেগে ওঠে। তাই দাদি মায়াকে আগলে রাখে সবকিছু থেকে, এমনকি আমার থেকেও। তাই আমার কাছে মায়ার বেঁচে থাকাটা জরুরি। কারণ আমার বিজনেস ও পলিটিশিয়ানের শত্রু অনেক, সাথে দাদাভাইও। আর সেই শত্রুতার রেশ ধরে মায়ার ক্ষতি করার চেষ্টা করবে, যেটা মায়ার জন্য হানিকারক হতে পারে। সেজন্য আমি ওর সেফটি দিয়েছি অনেক আগেই। কারণ দাদাভাই বাহিরে গেলে তার সাথে করে বডিগার্ড নিয়ে যায়। আমিও বাহিরে গেলে বডিগার্ড নিয়ে যায়, আর দাদি সারাক্ষণ বাড়ির ভিতরে থাকে এবং বাড়ির আশেপাশে অসংখ্য বডিগার্ড থাকে, তাই দাদি সেফ। কিন্তু মায়া যখন বাহিরে যায় তখন আমাদের শত্রুরা ওকে অ্যাটাক করতে পারে, তাই আমি ওর ভার্সিটি ছাড়া অন্য কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি। আর ও যে আমাদের ফ্যামিলির একজন সদস্য তা আমাদের শত্রুদের মধ্যে অনেকেই জেনে গেছে, তাই আমি মায়াকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না। এতে ওর ভালো লাগুক বা না লাগুক এতে আমার কিছু যায় আসে না, ওকে আমার বন্দিনী হয়ে তাকাতেই হবে। আর এখানে আমি ভালোবাসা কিছুই দেখছি না, আমি মায়াকে ভালোবাসি না, এটাই সত্যি। কথাগুলো বলেই হৃদ তার রুমে গিয়ে বারান্দায় চলে যায় এবং থাই গ্লাসের উপরে এক হাত রাখে আর অন্য হাত পকেটে গুজিয়ে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি তার স্থির করে, যেখানে মায়া বাগানের মূর্তিটাকে জড়িয়ে ধরে হিচকি তুলে কান্না করে চলছে আর মূর্তিটাকে কানে কানে কিছু বলছে। আর অন্য হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে হৃদের ভেঙে দেওয়া মূর্তিটাকে দেখাচ্ছে, যা হৃদ পলকহীন চোখে দেখছে। পরে কিছু একটা ভেবে নিচে মায়ার দিকে পা বাড়ায় হৃদ। আয়ন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় হৃদ থেকে। হৃদ নিজের মুখে বলা কথাগুলো আয়নকে মায়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে হৃদের বলা এই কথাটি মাধ্যমে যে আমি মায়াকে ভালোবাসি না। এখন কি হতে চলছে মায়ার জীবনে, আর কি বা মোড় নিবে এ তিনটি জীবনে? মায়ার জীবনে কে আসবে, আয়নে ভালোবাসা নাকি হৃদে অস্থিরতা আর সাথে ভয়? কে মায়ার সবটা জুড়ে থাকবে, হৃদ নাকি আয়ন? তো ম্যাডামের কথা বলা শেষ, তাহলে নিচে নেমে আসুন ম্যাডাম। হৃদ মায়া না তাকিয়ে বলল। আয়ন ভাইয়া তুমি যাও এখন, আমার এখন অনেক কষ্ট, বুঝলে? তোমার ভাই আমার দুটো পরিমা ভেঙে দিয়েছে, যার মধ্যে একটা ছিল আমার বাম পা, আরেকটা আমার ডান পা। কারণ বাড়ির বাকি পরিগুলো আমার শরীরের বাকি অংশ ছিল, কিন্তু এ দুটো পরি আমার দুটো পা ছিল। এখন তো আমি আর হাঁটতেও পারবো না, তোমার ভাই আমাকে অল্প বয়সে প্রতিবন্ধী করে দিছে, তাই আমার এখন অনেক কষ্ট। তুমি এখন যাও, আমি আরো কান্না করব এখন। হুহোহো বলেই মায়া আবারও মূর্তিটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। হৃদ দু হাত ভাঁজ করে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলল, তো ম্যাডাম কি নামবেন, নাকি আপনার জড়িয়ে ধরা মূর্তিটাও ভাঙতে চান? মায়া হৃদে এমন কথা শুনে হকচকিয়ে উঠে পেছনে ফিরে আয়নের জায়গায় হৃদ দেখে মুহূর্তেই ভয় পেয়ে গেল, যা স্পষ্ট মায়া চেহারাই ভেসে ওঠে, যা হৃদে চোখ এড়াল না। হৃদ স্বাভাবিকভাবে বলে উঠে, নেমে আসো, হাতে ইশারা করে। মায়া নেমে এদিক ওদিক তাকিয়ে হৃদ থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগল, যা হৃদের চোখে আবারও পড়ে। তাই মায়া যখন দৌড়ে পালাতে যায় তখন হৃদ মায়ার হাত চেপে ধরে তার সামনে এনে বলে উঠে, কি ম্যাডাম খালি পালাতে চান? আগে কথা তো শেষ করুন, শাস্তিটা তো নিন, তারপর যান। বলেই হাতে ইশারায় মায়াকে মূর্তিটার পায়ের কাছে বসতে বলে। মায়া ভয়ে মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো বসে পড়ে। তো ম্যাডামকে কি করা যায় বলুন তহ? মূর্তির মতো যদি ম্যাডামকেও ভেঙে দেয় তাহলে কেমন হবে বলুন তো ম্যাডাম? ভালো হবে না। হবে, আমিও তাই ভাবছিলাম, কি দিব ম্যাডামকে ভেঙে? মায়া হৃদ এদিকে অসহায় ফেস করে তাকিয়ে, আবার এদিকে ওদিকে কাউকে খুঁজে চলছে এক মনে, কারণ এ মুহূর্তে যদি কেউ হৃদ নামক ভয়ানক শাস্তি থেকে ওকে বের করে তার আশায়, তখনই হৃদ আবার বলে উঠে, কি ম্যাডাম এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? আমাকে দেখুন, আমি তো এখানে। আর এখন থেকে আপনার কপাল আর আপনার সাধ্য দিবে না ম্যাডাম। আমি সেই সব পথ বন্ধ করে দিব ম্যাডাম আপনার জন্য, চিন্তা করবেন না। কিন্তু কেমন? আমি আছি তো আপনাকে টেনশন দেওয়ার জন্য।
মায়া টলমল চোখে হৃদকে উদ্দেশ্য করে বলল, আমি ইচ্ছে করে আসিনি আপনার সামনে, আর আমি ওসব কথাগুলো ও ইচ্ছে করে বলিনি, সব আমার ঠোঁটে দোষ। ওরা বলেছে আমি, কিন্তু কিছু করেনি, তাই আমাকে যেতে দিন। আমি আর কখনো আপনার সামনে আসব না, আপনার সব কথা মানব আমি, আর আপনার অবাধ্য হব না। একদম সত্যি বলছি আমি, এই আমার ভাঙা দুটো মূর্তির কসম খেয়ে বলছি। হৃদ আবারও বলে উঠে, তো ম্যাডাম আপনি স্থির হয়ে বসে থাকবেন, অন্যকে অস্থির করে তা কি করে হতে দেয় বলুন তো? মায়া ফ্যাল ফ্যাল করে হৃদ এদিকে তাকিয়ে থাকে, বুঝতে চাইছে হৃদ কি বলতে চাইছে তাকে, তাই বুঝতে না পেরে হৃদকে উদ্দেশ্য করে বলল, আমি ইচ্ছে করে বাজে কথাগুলো আপনাকে বলেনি, আর এমন হবে না, এখন তো আপনাকে চিনি, তাই আপনার সাথে আর বলবো না। হৃদ ভ্রু কুঁচকে তাকিয়ে মায়াকে বলল, তা বুঝি ম্যাডাম, আমাকে বলবেন না, কিন্তু বাকি সবাইকে কি বলবেন ম্যাডাম? মায়া মাথা নাড়ায়, যা অর্থ হ্যাঁ, সে সবাইকে বলবে। হৃদ নিঃশব্দে হাসে মায়ার কথা শুনে, যা মায়ার মাথা নিচু করে রাখার জন্য চোখে পড়ল না সেই হাসিটা, পরে আবার বলে উঠে, তো ম্যাডাম কি কি যেন বলেছিলেন আমায়? গার্লফ্রেন্ড, মুক্তি দিবেন, স্বাধীনতা, আমাকে প্রমোশন দেবেন। আরে হ্যাঁ, আমারও না প্রমোশন দরকার বুঝলেন ম্যাডাম, তবে প্রফেশন নয়, পার্সোনাল, শুধু আপনার কাছ থেকে ম্যাডাম। কি দিবেন না ম্যাডাম? না দিলেও সমস্যা নেই, আমি নিজেই নিয়ে নিব। আর কি যেন চাই আপনার ম্যাডাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার বিদ্যুৎ চুমু চাই তো, তাই না? কি খাবো আপনাকে বিদ্যুৎ চুমু? তীঘ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে, ম্যাডাম বুঝিয়েন, আমার কিন্তু অল্পতে মন ভরে না ম্যাডাম, সবকিছুতেই একটু বেশি বেশি লাগে আমার, আর আপনার ব্যাপারে তো আরও বেশি লাগে। তো কি করা যায় বলুন তো ম্যাডাম? কি খেয়ে নেই আপনার বিদ্যুৎ চুমু? বলেই মায়ার দিকে এগোতে থাকে। মায়া হৃদের এগিয়ে আসা দেখে ভয়ে কোনো কিছু বিবেচনা না করে ভো দৌড়ে পালিয়ে যায় হৃদ থেকে। হৃদ মায়ার কাজে নিঃশব্দে হাসে, পকেটে দু হাত গুজিয়ে বলে উঠে, ম্যাডাম পালিয়ে যাবেন কোথায়? যাহা যাহিবেন তাহায় পাইবেন আমায়, সবে তো শুরু ম্যাডাম। বিয়ে মানে শপিং আর শপিং, এটা কিন ওটা কিন, এটা ভালো লাগবে নাকি ওটা ভালো লাগবে ইত্যাদি আরও অনেক কিছু, কিন্তু আমি এসবের কিছু মধ্যে নেই। আমার জন্য সবকিছু দাদি কিনবে বলে দিয়েছে সবাইকে, তাই আমার কোনো টেনশন নেই। নিহা আপুর এনগেজমেন্ট ডেট ফিক্সড হয়েছে 3 দিন পর, তাই সবাই শপিং নিয়ে মহা ব্যস্ত। আর এই ব্যস্তার মধ্যে যদি কেউ আমাকে সময় দিয়ে থাকে সে হলো আয়ন ভাইয়া, আমার সবকিছু খেয়াল রাখে আর আমার ভিলেন স্বামীর থেকে আমাকে রক্ষা করে, যা আমাকে চরম সুখ দেয়। হা হা হা, এজন্য আমার আয়ন ভাইয়া অনেক ভালো লাগে, কিউট বয়। সবাই মিলে শপিং করতে যাচ্ছি আমরা 3টি গাড়ি নিয়ে, কিন্তু বিপত্তি ঘটল আমাকে নিয়ে। আমি কোথায় বসবো সেটা নিয়ে। আয়ন ভাইয়া বলছে আমি, নিহা আপু, ফিহা আর আয়ন ভাইয়া এক গাড়ি করে যেতে, আর বড়রা অন্য গাড়ি করে যেতে, কিন্তু দাদি আমার সেটা মানতে নারাজ। দাদির কথা হলো আমার সোনামা আমার সাথে বসবে ব্যাস, তাই আয়ন ভাইয়া বাধ্য হয়ে আমাদের গাড়িতে আসেন, যেটাতে দাদা দাদি আর আমি পিছনে বসেছি তাদের মাঝে, আর আয়ন ভাইয়া বসেছে সামনে ড্রাইভার এর সাথে, বাকিরা বসেছে অন্য গাড়িতে। পরেটা মধ্যে রয়েছে বডিগার্ডরা, সবার গোত্তর্ব শপিং মলে। আমরা সবাই যাচ্ছি, কিন্তু উনি যাচ্ছেন না আমাদের সাথে, উনার এসব নাকি ঝামেলা মনে হয়, তাই উনার এমন ডিসিশনে আমি মহা খুশি, কারণ উনার শাস্তি নামক প্যারা থেকে বেঁচে যাব ভাবতেই সুখ সুখ লাগছে আমার। শপিং মলের বিশাল ডিজাইনার এক্সক্লুসিভ দোকানে ঢুকি, যেখানে সব ধরনের ডিজাইনার শাড়ি, লেহাঙ্গা, থ্রি পিস, টপস, জিন্স, জুতা, কসমেটিক রয়েছে, সাথে সাজেস্ট করার জন্য দুটো প্রফেশনাল ডিজাইনার রয়েছে আমাদের সাথে। সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েন ডেন্স সিলেক্টেড করতে, কিন্তু আমার তা নিয়ে বিন্দু মায় মাথা ব্যথা নেই, কারণ দাদি আছে আমার জন্য। তাই আমি চুপ করে দাদির পাশে বসে বসে সবাইকে পর্যবেক্ষণ করছি। দাদি আমরা জন্য কি কি কিনবেন আমি কিছু জানি না, তবে এটা সেটা বারবার আমার ওপর রেখে ধরে ধরে দেখছেন দাদি। নিহা আপুকে ডেন্স নিয়ে দাদির কোনো মাথা ব্যথা নেই, আমাকে নিয়ে যত মাথা ব্যথা তার। দাদির ধারণা সবার থেকে তার সোনামাকে সুন্দর লাগতে হবে, তাই আমি অসহায় মতো বসে আছি দাদির পাশে। তখনই পাশ থেকে আমার হাত চেপে ধরে কেউ নিয়ে যেতে লাগলেন। আকস্মিক ঘটনায় আমি ভয় পেয়ে গেলাম, ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল আয়ন ভাইয়া দিকে। তিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তা প্রশ্ন করার আগেই দাদির কণ্ঠ কানে আসল আমার। দাদি আয়ন ভাইয়াকে চিল্লায় বলতে লাগলেন,
এই তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? দিয়ে যা ওকে, আমার কাছে বলছি। দাদির কথা ভাবান্তর হলো না আয়ন ভাইয়ার। উনি আমাকে নিয়ে যেতে যেতে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, নানুমা, ওকে একটু বড় হতে দাও আমার জন্য হলেও। আর তোমার সোনামাকে আমি কিছু করব না, বরং আগলে রাখবো। এখন আর ডিস্টার্ব করো না প্লিজ, তুমি তোমার কাজ কর, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলেই আয়ন ভাইয়া আমাকে নিয়ে যেতে লাগলেন, আর আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি দাদা দাদি দুজনই হা করে তাকিয়ে আছে, আর উনি আমাকে মলের এক পাশে একটা পুতুলে কাছে দাঁড় করিয়ে দেয়। তারপর মনোযোগ সহকারে একবার আমার দিকে তো একবার পুতুলের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। পরে মিষ্টি হেসে বলে উঠে, পারফেক্ট, বলে হাতে ইশারায় কিছু বললেন দোকানদারকে। আমি অসহায় মতো চেয়ে আছি উনার দিকে, কি করছে কিছুই বুঝতে পারছি না আমি। পরে আয়ন ভাইয়া আমাকে অন্য সাইডে নিয়ে যান, যেখানে কসমেটিক জুতা রয়েছে। তিনি এটা সেটা আমার ওপর ধরে ধরে দেখতে লাগলো। পরে সিম্পল এবং খুব সুন্দর সবুজ পাথরের মধ্যে গালার, কানে, মাথা টিকলি কিনে, পরে সবুজে মধ্যে হাতে চুড়িও কিনে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না, শুধু অসহায় ফেস করে তাকিয়ে আছি। তখনই উনি বলে উঠে, মায়া, আমি লাইফে ফার্স্ট টাইম কারো জন্য কিছু নিজের হাতে কিনলাম। কারণ আজ পর্যন্ত নিজের জন্যও আমি কিছু কিনেছি কিনা সন্দেহ আছে আমার, কারণ আমার সব কাজ আমার পিয়ে করে দেয়। কিন্তু আজ নিজের কাছে এত সুখ লাগছে যে নিজের প্রিয় মানুষটিকে নিজের রঙে সাজাবো বলে লাইফে ফার্স্ট টাইম আমি এতটা সুখটা অনুভব করতে পারছি মায়া। বলেই পলকহীন ভাবে তাকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মিষ্টি হেসে আমাকে কিছু বলতে না দিয়ে এক হাতে উনার কিনা ব্যাগগুলো নিয়ে আর অন্য হাতে আমার হাত চেপে ধরে নিয়ে যেতে লাগলেন দাদির কাছে। আমাকে দেখে দাদি যেমন নিজের প্রাণ ফিরে পেয়েছেন এমন ভাবে আমাকে নিজের সাথে আলিঙ্গন করেন, আর আয়ন ভাইয়াকে বলে উঠেন, কোথায় নিয়ে গিয়েছিলি ওকে আয়ন তুই? আয়ন ভাইয়া স্বাভাবিকভাবেই বলে উঠে, আমার রং এ সাজাবো বলে নিয়ে গেছিলাম, আমার কাজ শেষ তাই দিয়ে গেলাম। বলেই হনহন করে চলে গেলেন এখান থেকে। আর দাদি আবারও হা করে তাকিয়ে আছে আয়ন ভাইয়া দিকে। হয়তো বুঝার চেষ্টা করছে উনি কি বলেছেন, অতঃপর বুঝতে না পেরে নিজের কাজে মনোযোগ হয় আমাকে নিয়ে আমার ডেন্সের জন্য। নিজের রুমে সোফায় বসে সোফা টেবিলের ওপর দুপা ভাঁজ করে পা নাড়িয়ে চলছি আমি, আর আমার মাথা সোফায় খেলিয়ে দিয়ে চোখে ওপর এক হাত রেখে কিছু একটা চিন্তা করে চলছি আমি। কিন্তু আমার এত চিন্তা ভাবনার পরেও ফলাফল বরাবরই মতোই শূন্য। যোগ বিয়োগ অঙ্কটা কিছুতেই কষে উঠতে পারছি না আমি। আর আমার এত এত চিন্তা মুখ ও প্রধান কারণ হলো নিহা আপুর। কারণ কাল শপিং মলে ফয়সাল ভাইয়া আর আপুকে আমি একসাথে দেখেছি, কিন্তু সেটা স্বাভাবিকভাবে নয়। ফয়সাল ভাইয়া নিহা আপুকে দেয়ালে সাথে চেপে ধরে রেখেছিল, আর নিহা আপুর কাদো কাদো গলায় কিছু একটা বলছিলেন ভাইয়াকে। আমার কৌতূহল জিনিসটা বরাবরই মতো খুব বেশি, তাই নিজেকে আর চেয়েও আটকাতে পারিনি। ধীর পায়ে এগিয়ে গেলাম তাদের কাছে। তখনই ফয়সাল ভাইয়া কাজে, আমি বাক্য রঘিনতায় ভোগতে লাগলাম। চোখ বড় বড় করে তাকিয়েছিলাম তাদের দিকে। ফয়সাল ভাইয়া নিহা আপুর গলায় ঘাড়ে পর পর তিনটা কামড় বসিয়ে বলে উঠে, এটা নাকি ওনার দেয়া লাভবার্ডস, মানে ভালোবাসা চিহ্ন? বরে দেওয়া এসব নাকি বউকে রাখতে হয়? উনার এমন কথায় বা কাজে কিছু আমার মাথায় ঢুকলো না, তাই আমার এত এত চিন্তা দূর করতে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ি, আর সাথে সাথে পারি জমালাম ড্রয়িং রুমে দিকে। উদ্দেশ্য লাভবার সম্পর্কে জানতে হবে নিহা আপুর থেকে। সিঁড়ি ওপর থেকে ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিয়ে নিহা আপুর খুঁজতে লাগলাম। অবশেষে পেয়েও গেলাম। সবাই সাথে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছেন। খুশিতে আপুর আশেপাশের কে আছে তা দেখার প্রয়োজন বোধ মনে করেনি আমি, তাই দৌড়ে গিয়ে আপুর পাশে চেয়ারটাতে বসে পড়লাম আমি, আর সাথে সাথে বলতে শুরু করি আমি, আচ্ছা আপু, লাভবার কি? আমার এমন আকস্মিক ঘটনায় সবাই ড্যাব ড্যাব করে দেখছে আমাকে। আমি সেসবে মাথা না ঘামিয়ে উৎসুক দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে গালে দু হাত দিয়ে আবারও বলে উঠি, বলো না আপু, লাভবার কি? আপু কাচুমাচু করে সবাইকে এক পলক দেখে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি জানি মায়া, আর তুই আমাকে কেন বলছিস এসব কথা? তুই গিয়ে অন্য কেউকে জিজ্ঞাসা করো না, আমাকে কেন বলছিস? আমি স্বচ্ছস্ফূর্তি গলায় বলে উঠে,
তুমি জানো ভাইয়া তোমাকে বলেছে, আমি দেখেছি কাল শপিং মলে তোমার গলায় ঘাড়ে ভাইয়া কামড় দিয়েছে আর বলেছে এটা নাকি লাভ বা ভালোবাসা চিহ্ন, বরে দেওয়া চিহ্ন নাকি বউদের রাখতে হয়, আর এখন তুমি আমাকে বলছো তুমি জানো না। একদম মিথ্যা বলবা না আমাকে। আমার এমন কথায় আপুর মুহূর্তের যক্ষা নামক রোগে আক্রান্ত হয়ে পড়লেন, যেমন এ রোগের সার্টিফিকেট আজকেই নিয়ে নিবেন ডাক্তার থেকে, কোনো থামাথামি নাই। তখনই পাশ থেকে ফিহা বলে উঠে, ফয়সাল ভাইয়া কাল কি করে শপিং মলে আসবে, আমরা তো কেউ দেখিনি, তুই দেখলি কি করে? ভ্রু কুঁচকে ফিহার এমন কথায় আমি বিরক্তি নিয়ে বলে উঠি, চোখ দিয়ে দেখছি। তারপর আবার আপুর দিকে কৌতূহল চোখে তাকিয়ে বলি, আপু বারডট তো বুঝলাম, মানে কামড় দেওয়া বা চিহ্ন যেটা তোমার গালায় আছে, কিন্তু লাভটা কোথায়, মানে ভালোবাসাটা কোথায় সেটা আমি দেখতে পারছি না কেন? এ আপু ভাইয়া কি তোমার সাথে চিটিং করেছে? মানে তোমাকে কামড় দিয়ে ভালোবাসা না দিয়ে চলে গেল, এখন কি তোমাকে ভাইয়া নামক ইনজেকশন নিতে হবে এ কামড় থেকে বাঁচার জন্য? আমার এমন কথায় সবাই হো হো করে হাসলে ও দাদা-দাদি স্বাভাবিকভাবেই মুচকি হাসছিল, যেমন আমার দ্বারা এমন কথা অপ্রত্যাশিত কিছু না। আর নিহা আপুর লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তেই, কিন্তু আমিও দমে যাবার পাত্রী নয়, আমারও লাভবার চাই। আবারও আপুকে বলে উঠি, বলো না আপু। তখনই আবারও ফিহা বলে উঠে, না আপুকে কোনো ভাইয়া নামক ইনজেকশন নিতে হবে না, তবে বররা একটু আরেকটু কামড় খেতে থাকে বউ নামক মানুষটির কাছ থেকে, তাই না রে আপু? ফিহার কথায় আমি বলে উঠি, তাহলে আমিও খাবো লাভবার আমারও চাই, আমারও বর আছে। আমার এমন কথায় সবাই অদ্ভুত ও ভয়ে ভয়ে নজরে আমার পাশে চেয়ারটা তাকায়, কিন্তু আমি তাদের এই তাকানোর মানে বুঝলাম না, তাই ঘাড় ঘুরিয়ে আমার পাশে চেয়ারটা তাকিয়ে দেখি উনি বসে আছে, মানে সেখানে আমার গুণধর স্বামী বসে বসে শান্তি মতো অন্য নিবারণ করছেন, এমনভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শান্তভাবে খাবার খাচ্ছেন যেন এখানে কোনো কিছু হচ্ছে না, আর না হচ্ছে কোনো কথা, উনার আশেপাশে কেউ নেই, এমনভাবে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। কিন্তু উনার দেখে এ মুহূর্তে আমার ভয় করল না, আরও অনেক খুশি হলাম আমি, কারণ এ আশায় যে আমি এখন আমার লাভবার পাবো। তাই কথায় আছে না যে বাচ্চারা যখন কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আগ্রহ প্রকাশ করে আর তা না পাওয়া পর্যন্ত কোনো কিছু মানতে চাই না, হোক সেটা যতটা ভয়ানকই না কেন, তার সেটায় চাই। আমার ক্ষেত্রে ও তাই লাভবার পাওয়া আশায় এ মুহূর্তে সকল ভয় ভুলে গেলাম আমি, আর উনার দিকে গোল গোল চোখে তাকিয়ে রইলাম। উনার দৃষ্টি ছিল স্থির খাবারের ওপর। আবারও আমার ধ্যান ভঙ্গ করে আয়ন ভাইয়া আমার সামনে চেয়ার থেকে বলে উঠে, মায়া তুমি যখন বড় হবে তখন ঠিক সময়ে ঠিক ব্যক্তি কাছ থেকে তোমার লাভবার পেয়ে যাবে। এখন তুমি ছোট, আগে বড় হও, তারপর সবকিছু ঠিক আছে। আয়ন ভাইয়া এমন কথায় আহত হলাম আমি, আমাকে উনার ছোট মনে হয়? আমার বয়স 18, আর আমার হাত পা কত বড় হয়ে গেছে তার কোনো ধারণা আছে? তার আজব একটা লাভবার খাবো তাতেও আপত্তি সবার, কিন্তু আমি এসব কিছু মানি না, আমার চাই মানে চাই। তাই আর কাউকে কিছু বলতে না দিয়ে ঝাঁপিয়ে পড়লাম উনার ওপর। আমার এমন আকস্মিক হামলায় উনি সাথে সাথে হকচকিয়ে উঠে আর উনার এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে, আর আমি উনার কোলে বসে এক হাত দিয়ে চুল আঁকড়ে ধরে অন্য হাত দিয়ে উনার ঘাড় চেপে ধরে বসে গলায় মুখ গুজিয়ে কামড় বসিয়ে দিলাম জোরে। উনি সাথে সাথে আহা শব্দ করে আমাকে নিজের সাথে আরও চেপে ধরে কাছে টেনে নেন। আমি সুযোগ পেয়ে পর পর তিনটা কামড় বসায় উনার গলায়। আমার প্রথম কামড়ে আহা শব্দ করলে ও পরের দুটো কামড়ে তিনি শান্তভাবেই বসে ছিলেন আমাকে চেপে ধরে রেখে। আমি কামড় দিয়ে মনে সুখে উনার কোলে বসে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে আর আমার দিকে ড্যাব ড্যাব তাকিয়ে আছে ভয় ভয় নজর নিয়ে। আমি তাদের এই তাকানোর মানে বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে আমিও তাকালাম তাদের দিকে। তখনই পাশ থেকে ফিহা বলে উঠে, মায়ু বেবি তো তহ গেয়া কামছে, এখন তর কি হবে রে ভাইয়া, তো তোকে মেরে ফেলবে রে, আল্লাহ তর সহায় হোক আমিন। ফিহার কথায় কিছু বুঝতে না পারলেও দাদির কথায় আমি বুঝতে পারলাম যে আমি এতক্ষণ কি করেছি। দাদি যখন উনাকে উদ্দেশ্য করে বলল, হৃদ দেখ মায়া ছোট মানুষ বাচ্চামো করে ফেলেছে, তুই ওকে কিছু করিস না প্লিজ, ও হার এমন করবে না, আমি ওকে বুঝাবো, মায়া তুই আমার কাছে আয় তাড়াতাড়ি।
দাদি এমন কথায় আমার মনে ভিতরে একরাশ ভয় কাজ করে শুরু করে দেয়। মুহূর্তেই আমি ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে উনার দিকে তাকিয়ে দেখি উনি আগে ন্যায় আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কোমর জড়িয়ে ধরে রেখে। আমি নিজেকে উনার কোলে ঘাপটি মেরে বসে থাকতে দেখে কাদো কাদো হয়ে আর ভয় চিৎকার করে দৌড়ে গিয়ে আয়ন ভাইয়া পিছনে লুকিয়ে পড়লাম আর ভাইয়াকে পিছন থেকে দু হাত দিয়ে খামচি ধরলাম। তখনই ভয়াত কণ্ঠে নিহা আপুর বলে উঠে, রক্ত ভাইয়া, তোমার গলায় থেকে রক্ত বের হচ্ছে। নিহা আপুর কথায় আমি চমকে আয়ন ভাইয়া পিছন থেকে উকি মেরে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ছিল, পরে উঠে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে হনহন করে নিজের রুমে প্রস্থান করেন। উনার চলে যাওয়া দেখে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। আয়ন ভাইয়া পিছনে থেকে সামনে বের হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। পরে একটা দীর্ঘশ্বাস নিতেই উপরে তাকিয়ে আবারও একজোড়া লাল চোখ দেখতে পেলাম আমি। আয়ন ভাইয়া চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আমার দিকে। আমি উনার হঠাৎ রেগে যাওয়া কারণটা বুঝতে পারলাম না, তাই ভয় চুপচাপ দাঁড়িয়ে তাকালাম উনার সামনে। উনিও কাউকে কিছু না বলে রেগে নিজের রুমে দিকে পা বাড়ায়, আর আমি বোবা পাখির মতো তাকিয়ে ছিলাম। আর পাশ থেকে দাদি দৌড়ে এসে আমাকে এক হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রাখে। ব্যস্ততা সময় পার করছে সবাই, সবার এত এত ব্যস্ততা মাঝে আমকে মনে রাখা মতো কাউকে দেখতে পারছি না, তাই নিজেই নিজের সময় ব্যয় করার জন্য কাউকে খুঁজে চলছি যার সাথে নিজের ফ্রি সময়টা পার করতে পারবো। কিন্তু আফসোস, এখনো পর্যন্ত আমি আমার কাজে সফল হতে পারিনি, কারণ যার কাছেই যায় না কেন সে আমাকে এটা সেটা বুঝিয়ে পাঠিয়ে দেয়, আর সাথে বলে দেয়, মায়া চুপচাপ গিয়ে এক জায়গায় বসে থাক, হাতে কাজ অনেক, এখন ডিস্টার্ব করিস না যা তো। সবার এমন কথা শুনে আমি খন্ন হলাম ভীষণ, তাই আমি সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াচ্ছি। নিহা আপুর আজ এনগেজমেন্ট, তাই সবাই এত ব্যস্ত। আপুর এনগেজমেন্ট পার্টি বাড়িতে করা হচ্ছে, কারণ দাদাজানের বাড়িটি বড় আর রাজকীয় হওয়ায় সবাই এ সিদ্ধান্ত নেয়। পুরো বাড়ির চলছে ডেকোরেশন এর ধুম, এক একজন এক এক কাজে ব্যস্ত। কয়েকজন ফুল লাগাচ্ছেন, তো আবার কয়েকজন লাইটিং এর কাজ করছে, আবার কয়েকজন ফার্নিচার ঠিক করছেন মেহমানরা বসার জন্য। বাবুর্চিরা তাদের দলবল নিয়ে আছে তাদের কাজে ব্যস্ত বাহিরে। দাদাজান আর ফুপা তাদের পর্যবেক্ষণ করে চলছে। আর বাড়ির ভিতরে দাদি আর ফুপি মেহমানদের আপ্যায়ন করে চলছে সার্ভেন্ট দিয়ে। ফিহা মার্কেট এ গেছে নিজের কাজে, নিহা আপুর ফয়সাল ভাইয়া সাথে কথা বলছে, আর উনি রিদ কোথায় আছে আমি তা জানি না। বাকি রইল আয়ন ভাইয়া, তাকে আমি খুঁজে চলছি কাল থেকে। কাল বিষয়টা পর থেকে আমি উনাকে দেখিনি। আমার এ ফ্রি সময়টা পার করার একমাত্র জুগার হলো আয়ন ভাইয়া, তাই আমি উনাকে মনে মনে বাতি লাগিয়ে খুঁজে চলছি সারা বাড়িতে। অবশেষে আমার আফসোসের কৌটাটা পাশে ফেলে দৌড় দিলাম ভাইয়া উদ্দেশ্য, যেখানে উনি কাজের লোকজনকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে ফুল লাগাতে হয়। আয়ন ভাইয়া বলে ডাক দিতেই উনি চমকে পিছন ফিরে তাকায় আমার দিকে। এই মুহূর্তে আমি অপ্রত্যাশিত ব্যক্তি বলে তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি উনার তাকানো দেখে মিষ্টি হেসে বলে উঠলাম, ভাইয়া আমাকে নিবা তোমার সাথে কাজে? আমিও কাজ করব তোমার সাথে। সবাই ব্যস্ত যার যার কাজে, তাই আমি আজ তোমার সাথে থাকতে চাই, নিবা আমাকে প্লিজ প্লিজ প্লিজজ। ঠোঁট উল্টিয়ে অসহায় ফেস করে আয়ন ভাইয়া আমার কথা শুনে সামনে দিকে তাকিয়ে বলে উঠে, মায়া ভিতরে যাও, তোমার কোনো কাজ করতে হবে না, আমাকে আমার মতো থাকতে দাও, প্লিজ যাও। আমি উনার সামনে গিয়ে বলি, সবাই এত এত কাজ করছে, আর তুমি আমাকে বেকার কমিটির প্রধান সভাপতি বানিয়ে দিচ্ছ ভাইয়া। আমি কাজ না করলে তো কি করব বলো? কেউ আমার সাথে কথা বলছে না তো? তুমি চল আমার সাথে, তোমাকেও কাজ করতে হবে না। আমি যদি বেকার কমিটির প্রধান অতিথি হয়, তাহলে তুমিও হবে বেকার কমিটির বিশেষ অতিথি, দুজনই বেকার, ভালো হবে না? খুশি হয়ে উনি আমার দিকে দৃষ্টি স্থির করে বলল, আমি তোমার সাথে কোথাও যাব না, আর না কিছু হতে চাই। তুমি তো তোমার মতোই মনমানি, চল তাহলে, আমার প্রয়োজন কেন তোমার? আমি জেদ করে উনার হাত ধরে বলে উঠি, না তুমি যাবে আমার সাথে, চলো। ভাইয়া তুমি কি আমার উপর রাগ করেছ কোন বিষয়ে? তাহলে সরি, আর এমন হবে না। তবু তুমি রাগ করে থেকো না আমার সাথে, এখন চলো না আমরা কোথায় গিয়ে গল্প করি। অসহায় ফেস করে আমার এমন কথায় উনি আহত সুরে বলে উঠেন,
মায়াপাখি রাগটাই তো করতে পারছি না তোমার সাথে, আর না পারছি দমে রাখতে নিজের মাঝে, তাই না পারছি তোমাকে বুঝাতে এই বোঝাপড়ার অঙ্কটা কিভাবে কষি বলতো। ওনার এমন কথায় আমি মিষ্টি হেসে উনাকে টেনে নিয়ে যেতে যেতে বলি, তুমি আমাকে যা বলবে তাই শুনবো আমি, কেউ কিছু আমাকে বুঝালে আমি তা বুঝি, তুমি আমাকে যা বুঝাবে আমিও তাই বুঝবো, জানো তো আমার মাথায় কত বুদ্ধি আছে, আমি নিমিষেই সব বুঝে যায় দাদি বলে, তাই তোমার বোঝাপড়াটাও বৃথা যাবে না, আর না কষতে হবে তোমার অঙ্ক। বলেই উনাকে নিয়ে বাগানের মধ্যে চেয়ারটায় বসে গল্প জোরে দিলাম, উনিও আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার সাথে গল্পে মেতে উঠলেন। সাজুগুজু পর্বটা আমার জন্য বরাবরই বিরক্তিকর কাজ, আর এ বিরক্তিকর কাজটা করে চলছে দাদি। দাদি আমাকে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সাজিয়ে চলছে নিহা আপুর এঙ্গেজমেন্ট, এ জন্য পার্লার থেকে মেয়েরা আসলেও আমাকে তাদের কাছে সাজতেন মানা করেছে আয়ন ভাইয়া দাদির কাছে, কিন্তু বাকিরা সবাই পার্লার থেকে সাজবে, আর দাদিও চাই না আমাকে অন্য কেউ সাজাক, তাই এই মহা বিরক্তিকর কাজটা দাদি করে চলছে আমার সাথে। কিছুক্ষণ পর আপুর এনগেজমেন্ট শুরু হবে, তাই দাদি আমাকে গ্রিন কালার এর মধ্যে হেভি ভারী আর লং গেয়ার এর মধ্যে একটা লেহেঙ্গা পরিয়েছেন। লেহেঙ্গাটা চোখ জোড়ানোর মতো সুন্দর, তবে অনেক ভারী আর নিচ দিয়ে অনেক বেশি ফোলা, যার কারণে আমার এটা পরে থাকতে সমস্যা হচ্ছে অনেক। পুরোটা লেহেঙ্গায় নিচে দিয়ে গোল্ডেন পাথরের চিটা চিটা কাজ করা, সাথে ওড়না মধ্যেও লেহেঙ্গার কোমরের ফিতায় ডান পাশে বড় বড় ঝুমকো রয়েছে অনেকগুলো, আর ওপরের কুর্তিটা কোমর পর্যন্ত টানা। দাদি আমাকে 2 হাত বড়তি সবুজ কাচের চুড়ি পরিয়েছেন, সাথে দুপাশে বড় বড় মোটা কাংনা রয়েছে, গলায় কানে সবুজ পাথরের মধ্যে সেট পরিয়েছেন, আর চুলগুলো ছেড়ে দিয়ে মাথা মাঝ বরাবর সিতা করে খুব সুন্দর সবুজ পাথরের মধ্যে একটা টিকলি পরিয়ে দেন আমাকে। পরে চোখে ঘাড় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক দিয়ে দেয়, কপালে একটা ছোট সাদা পাথরের টিপ পুড়িয়ে দিয়ে আমার দিকে দাদি কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমু খেতে বলে উঠে, অনেক সুন্দর লাগছে আমার সোনামাকে, ছেলেটার পছন্দ আছে বলতে হবে, তোকে অনেক মানিয়েছে এ ড্রেসটাতে সোনামা। আমি দাদির কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দাদি হেসে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে নিয়ে বের হয়ে যায় পার্টি উদ্দেশ্যে। মাঝপথে এসেই ফুপি দাদিকে ডাক দিতেই দাদি আমাকে দাঁড় করিয়ে চলে যায় ফুপির কাছে, আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু বুঝতে না পেরে সামনে দিকে হাঁটা ধরলাম ফিহাকে খুঁজে। পরে কিছুটা সামনে এগুতেই একটা কাজের লোক এসে তাড়াহুড়ো করে আমাকে একটা ফুলের ঝুড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে ছাদে স্টেজে দিয়ে আসতে তাড়াতাড়ি করে, বলেই চলে গেল লোকটা। আমি অসহায় মতো কতক্ষণ চেয়ে থেকে ফুলের ঝুড়িটা নিয়ে হাঁটা ধরি ছাদের দিকে, কিন্তু লেহেঙ্গা কারণে আমার হাঁটতে সমস্যা হচ্ছে বলে এক হাতে লেহেঙ্গাকে উঁচু করে ধরে অন্য হাতে ফুলের ঝুড়িটা নিয়ে হেঁটে চলছি আমি। ছাদে উঠে বুকে হাত দিয়ে স্থির নিঃশ্বাস ফেলে হাসি মুখে সামনে দিকে পা বাড়াতেই ধাম করে নিচে পড়ে গেলাম আমি, সাথে ফুলের ঝুড়ি নিয়ে। সবগুলো ফুল আমার কোলে আর ঝুড়িটা পড়ল বাহিরে। আমি উপুতত হয়ে পড়ায় আমার দুহাত গিয়ে পড়ল সামনে, আর সাথে সাথে আমার কয়েকটা চুড়ি ভেঙে হাতে ঢুকে যায়, আর আমার সবগুলো চুল এলোমেলো ভাবে মুখে এসে পড়ায় আমি কিছু দেখতে পারছি না। আমার এমন করুণ অবস্থায় আমি নিজেকে ঠিক করতে না পেরে সোজা হয়ে বসে, দুপা ছড়িয়ে এলোমেলো হয়ে বসে টলমল চোখে সবাইকে একপলক দেখে নিজের কান্নায় মন দিব, এমন সময় কোথায় থেকে আয়ন ভাইয়া এসে আমার পাশে বসে অস্থির গলায় বলল, বেশি ব্যথা পেয়েছো মায়াপাখি, পড়লে কিভাবে তুমি? আমি কাঁদো কাঁদো গলায় বলি, নিজের পররেছি আমি ওখান থেকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি একটু কাঁদি এখন টলমল চোখে। উনি আমার চোখ মুছে দিয়ে বলল, কাঁদে না মায়াপাখি, তুমি এখন কাঁদলে তোমার সুন্দর সাজটা নষ্ট হয়ে যাবে, তখন তোমাকে ভীষণ বাজে দেখাবে, আর তোমাকে বাজে দেখালে নানুমা আর আমি অনেক কষ্ট পাবো, তুমি কি চাও আমরা কষ্ট পাই বল? উনার এমন কথায় আমি না বোধক মাথা নাড়ায় আর বলি, কিন্তু আমার তো অনেক কান্না পাচ্ছে, তাই এখন একটু কান্না করি, না হলে আমি কখন কান্না করব বলো, কাঁদো কাঁদো হয়ে। উনি আমার দুহাত দেখতে দেখতে বলল, পরে করবে কান্না, যখন সবাই চলে যাবে আর পার্টিও শেষ হয়ে যাবে তখন ঠিক আছে, কিন্তু এখন করা যাবে না ওকে। পরে যদি আমি ভুলে যাই তো আমি আর আমার কষ্টে কান্নাটা করতে পারবো না তো আমি। উনি মিষ্টি হেসে আমাকে বলে উঠে,
তাহলে আমি মনে করিয়ে দিব তোমাকে কান্না করার জন্য ওকে, কিন্তু এখন কান্না করা যাবে না, সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো তাই। তাহলে আমি আমার কষ্টে কান্নাটা তুলে রাখছি এখন, তুমি কিন্তু আমাকে পড়ে মনে করিয়ে দিবে আমার এ কষ্টে কান্নাটা কথা, ঠিক আছে প্রমিস করো আমার সাথে। উনি হেসে আমাকে দাঁড় করিয়ে বলল, ঠিক আছে প্রমিস। বলে পরে আমার দুহাত দেখে ব্যান্ডেজ করে দিয়ে নিজের হাতে আবার আমাকে চুড়ি পরিয়ে দিলেন। তারপর কাতর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, আমার এ রংটা তোমাকে এত মানাবে জানতাম না, আজ নিজের রঙে প্রিয় মানুষটাকে সাজাতে পেরে এক অদ্ভুত সুখ লাগছে মনে আমার। নিজের অনেক হ্যাপি লাগছে মায়পাখি, যা তোমাকে বুঝাতে পারবো না। বুকে হাত দিয়ে, অস্থিরতার একটা রোগ বলা যায়, সাধারণ রোগে আক্রান্ত হলেও মানুষ মেডিসিন নিয়ে ভালো হয়ে যায়, তবে মনের অস্থিরতা রোগে আক্রান্ত হলে কি মেডিসিন নিয়ে ভালো হওয়া যায়? যদি যায় তবে আমারও কি এখন ডাক্তার এর কাছে যেতে হবে অস্থিরতার নামক মেডিসিন এর জন্য, নাকি ডক্টর আমাকে উনি হৃদ নামক মেডিসিন দিবেন? আচ্ছা, এ অস্থিরতার কি যাকে ধরে তার ভিতরটা কি শিরশির ব্যথা অনুভব হয়, আর মনে মধ্যে কি শুধু ব্যাকুলতা বিরাজ করে যা এ মুহূর্তে আমার করছে? যদি হয়ও তাহলে হঠাৎ করে আমার এমন লাগছে কেন? কেন আমার চোখ দুটো উনাকে হৃদ খুঁজে চলছে একটু দেখা আশায়? কই আগে তো আমার সাথে এমন কখনো হয়নি, আমার মনটা এত ব্যাকুল হয়নি উনাকে দেখার জন্য, তাহলে আজ এমন লাগছে কেন? আয়ন ভাইয়া আমাকে ব্যান্ডেজ করে দেওয়া পর উনি আমাকে ফিহার কাছে দিয়ে যায় আর বলে যায় ওর সাথে থাকতে, একা কোথাও না যেতে। আমিও বাধ্য মেয়ে মতো আয়ন ভাইয়া কথা মেনে চলছি, ফিহা আমার সাথেই আছে এটা সেটা বলে যাচ্ছে আমাকে, কিন্তু আমি ওর কোনো কথায় মনোযোগ হতে পারছি না, কারণ মনে মধ্যে প্রচণ্ড অস্থিরতার নিয়ে আমার চোখ দুটো অন্য কাউকে খুঁজে চলছে, আর সেটা হলো আমার গুণধর স্বামীকে। তাই চারপাশে চোখ বুলিয়ে তাকে খুঁজে চলছি দেখা পাওয়ার আশায়। আচ্ছা, উনি কি আমার সামনে আজকে ইচ্ছা করে আসতে চাইছে না যাতে আমি উনাকে খুঁজি, কিন্তু কেন? আমার এ অস্থিরতাটা কি উনি বুঝতে পেরেছেন তাই? আমার এমন চিন্তা ভাবনায় ব্যাঘাত ঘটায় ফিহার কথায় ও খানিকটা রেগে বলে উঠে, মায়া তুই কি আমার কথা শুনতে পারছিস? মনোযোগ কই তর, আর কাকে খুঁজছিস তুই? আমি ওর দিকে না তাকিয়ে চারপাশে চোখ বুলিয়েই চলছি আর সুপ্ত কণ্ঠে বলে উঠি, তর ভাইকে দেখেছিস তুই? ফিহা আমার কথায় তেতলে উঠে বলল, আয়ন ভাইয়া সবেমাত্র গেল তোকে আমার কাছে দিয়ে নিচে রেডি হতে, আর তুই যেতে যেতে ভুলে গেলি। আমার খুঁজা অনুসন্ধান জারি রেখে ফিহার দিকে না তাকিয়ে বিরক্তি নিয়ে বলি, আয়ন ভাইয়াকে খুঁজছি না আমি। ফিহা হালকা সন্দেহা দৃষ্টি নিয়ে আমাকে আবার প্রশ্ন করে, তাহলে কাকে খুঁজছিস তুই? ভ্রু কুঁচকে ফিহার এমন কথায় আমার মনোযোগ ভুষ্ট হল, তাই বিরক্তি নিয়ে ওর দিকে তাকায় কিছু বলতে যাব এর আগেই ওর ফোন বেচারা বেজে ওঠে। ফিহা হালকা বিরক্তি নিয়ে ফোনে কথা বলতে চলে যায়, ওর চলে যাওয়াতে আমি ভীষণ খুশি হলাম, আর আমার এ খুশিটা এক ধাপ বাড়িয়ে উনাকে খুঁজে চলছি চারপাশে। চঞ্চল আর অশান্ত চোখে খুঁজতে খুঁজতে মুহূর্তেই আমি স্থির হয়ে গেলাম, অবশেষে আমার বহু প্রত্যাশিত ব্যক্তিকে পেয়ে গেলাম আমার সামনে। ছাদে সুইমিং পুলের একপাশে দাঁড়িয়ে আছে, সাথে রয়েছে দুটো জেন্টেলম্যান, উনার হৃদ সাথে কথা বলছে, কিন্তু উনি হৃদ কোনো কথা বলছে না, উনার শান্ত দৃষ্টি স্থির করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন উনি শুরু থেকে আমাকেই দেখছিলেন আর আমি উনাকে খুঁজে চলছি, এটা উনি জানেন প্রথম থেকে। উনাকে দেখা মুহূর্তেই আমি থমকে গেলাম, কে কি করছে আমি কিছু দেখতে পারছি না আর না শুনতে, আমি এক অস্থির চোখে তাকিয়ে রইলাম উনার দিকে। উনার পরনে রয়েছে নীল কোট, নীল প্যান্ট, ভিতরে সাদা শার্ট, গলায় হালকা চিকনের এ মধ্যে কালো টাই, এক হাতে ব্যান্ডের ঘড়ি, অন্য হাতে ওয়াইন গ্লাস ধরা, যা কিছুক্ষণ পর পর চুমুক দিচ্ছে। চুলগুলো স্পাইক করা তুর্কি স্টাইলে, বাদামি চোখ, তার ওপর মাতাল করা শান্ত দৃষ্টি, যা আমাকে এ মুহূর্তে খুন করছে।
ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম উনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে। উনিও আমার দিকে তাকিয়ে আছে আগের ন্যায় শান্ত দৃষ্টিতে। কিছু বুঝতে পারছি না হঠাৎ করে এমন করছি কেন আমি, কি হয়েছে আমার, উনাকে আমার খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে কেন, আর কেনই বা একটু ছুঁয়ে দিতেও ইচ্ছা করছে। আমি এক পা করে উনার দিকে এগিয়ে চলছি, খানিকটা কাছে যেতেই কেউ আমাকে পিছন থেকে আমার হাতটা চেপে ধরে। আমি চমকে উঠে সাথে সাথে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল আয়ন ভাইয়া হাসি মুখ। উনি আমাকে হাসি মুখে প্রশ্ন করেন, ওদিকে কোথায় যা মায়াপাখি, আর একা কেন তুমি, ফিহা কোথায়? তোমার কি হাতে কোনো সমস্যা হচ্ছে, ব্যথা করছে খুব অস্থির হয়ে? আমি শান্ত দৃষ্টিতে আয়ন ভাইয়া দিকে তাকিয়ে রইলাম। উনি কি বলছেন আমার কোনো বোধগম্য হচ্ছে না, আর না কিছু শুনতে পারছি, শুধু তাকিয়ে আছি। উনাকে দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, পরনে তার কালো স্যুট, কালো প্যান্ট, ভিতরে সাদা শার্ট, গলায় হালকা চিকনের মধ্যে কালো টাই, এক হাতে ব্যান্ডের ঘড়ি, আর চুলগুলো স্পাইক করা, যেকোনো মেয়েকে মুহূর্তেই দেওয়ানা বানাতে সক্ষম। আমার তাকিয়ে তাকা দেখে উনি হেসে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন উনার সাথে, আর আমি পিছন ফিরে উনার দিকে তাকিয়ে থেকে আয়ন ভাইয়া সাথে যেতে লাগলাম। উনি তখনও শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ওয়াইনে গ্রাসে চুমুক দিচ্ছিলেন। উনাকে শান্ত দেখে আমার কেন জানি অশান্ত লাগছিল খুব। ছাদে দাদির পাশে বসে আছি আমি, বাকিরা সবাই যার যার কাজে ব্যস্ত। দাদাজান, ফুপা, আয়ন ভাইয়া, ফুপি, তারা আপুর শ্বশুরবাড়ির মানুষদের সাথে কথা বলায় ব্যস্ত। ফিহা সেলফি তোলায়, দাদি মেহমানদের সাথে কথা বলায় ব্যস্ত, আর আমি মাথা নিচু করে বসে আছি। কিছু ভালো লাগছে না আমার, তাই হঠাৎ কি মনে করে আমি মাথা উঁচু করে উনার দিকে তাকায়, সাথে সাথে আবারও উনার শান্ত দৃষ্টি আমার চোখে পড়ল। উনি আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে, তবে এবার উনি রিদেকা হাতে ওয়াইনে গ্রাস আর অন্য হাত পকেটে গুজানো, দুজনই পলকহীন ভাবে তাকিয়ে আছি একে অপরের দিকে। তখনই দাদির কথায় আমি আবারও পাশে ফিরে তাকাই। দাদি আমাকে বলছে আপুর এনগেজমেন্ট শুরু হবে এখন, তাই স্টেজে সামনে যেতে বলেই উঠে দাঁড়িয়ে আপুর কাছে যেতে লাগলেন দাদি। আমি দাদির যাওয়ার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ি, আর সামনের দিকে তাকায় উনাকে দেখার জন্য, কিন্তু উনাকে না দেখে চারপাশে খুঁজতে লাগলাম। অবশেষে কোথাও না পেয়ে পাশ ফিরে তাকাতেই আমি চমকে উঠলাম। উনি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সাথে, কিন্তু দৃষ্টি তার সামনে স্টেজের দিকে। আমি স্তব্ধ ও অস্থিরতার সাথে ধীর পায়ে এগোতেই উনিও আমার সাথে কদম মিলিয়ে হাঁটতে শুরু করেন। হই হুল্লোড় আর প্রচণ্ড আনন্দ সাথে নিহার আপুর আর ফয়সাল ভাইয়া রিং বদল হলো সবেমাত্র। আমি আনন্দের সাথে হেসে করাতালি দিচ্ছি আপুদের দিকে তাকিয়ে। আমার সাথে রয়েছে ফিহা আর দাদি, তারাও আমার সাথে হাতের করতালিতে মেতে উঠেছেন। ফিহা সিটি বাজাতে বাজাতে স্টেজের দিকে চলে যায়। আপু আর ফয়সাল ভাইয়া দুজনেই মিল রেখে সাদা মধ্যে পড়েছে। আপু সাদা ডিজাইনার গাউন পরেছে, আর ফয়সাল ভাইয়া সাদা শেওরানি। স্টেজের সাদা আর নীল ফুলের সাথে গোল্ডেন লাইটিংয়ে পরিবেশটা মুখরিত হয়ে উঠেছে, আর এ মুখরিত পরিবেশটাকে রং লাগাতে আমি আবারও ঘাড় ঘুরিয়ে উনাকে খুঁজতে লাগলাম। সামনে তাকাতেই চোখে পড়ে উনাকে তিনটা জেন্টেলম্যান উনাকে কিছু বলছেন, আর উনি সামনে স্টেজের দিকে তাকিয়ে শুনে যাচ্ছেন চুপ করে। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে তাকার পর উনিও চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায়, সাথে সাথে দুজনেই চোখাচোখি হলেও আমার কোনো ভাবান্তর হলো না, আর না হলো উনার। দুজনই তাকিয়ে আছি একে অপরের দিকে। আমি কিছু বুঝতে পারছি না কেন আমি এমন করছি, আর কেনই বা শুধু উনাকে দেখতে চাইছি। উনি আমার দিকে তাকিয়ে থেকে হাতে ইশারায় লোকগুলোকে চলে যেতে বলে ধীর পায়ে আমার দিকে এগোতে লাগলেন স্থির দৃষ্টি রেখে। আমিও তাই। উনি আমার পাশে এসে দাঁড়াতেই আমার শ্বাস নামক যন্ত্রটি মুহূর্তে থেমে থেমে কাজ করে চলছে উনাকে দেখে। উনিও দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার পাশে সাদা সোফায় বসে পড়ে, কিন্তু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমিও আর উনার এমন দৃষ্টি অপেক্ষা করতে পারিনি। দাদির পাশ থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম উনার পাশে বসার জন্য। কিছুটা এগুতেই স্টেজ থেকে আয়ান ভাইয়ার গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকায় আমি। উনি হাসি মুখে স্টেজ মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই চিল্লিয়ে চিল্লিয়ে উনাকে গান শুরু করতে বলছেন। উনি হেসে এক হাতে গিটার নিয়ে গিটারটাকে একবার দেখে সবাইকে উদ্দেশ্য বলে উঠে,
স্পেশাল কারো জন্য আমার এই গানটা, তবে গানের কথাগুলো আমার, অনুভূতিটা ও আমার, ফিলিংসটা ও আমার, কিন্তু ভালোবাসাটা নতুন, আর এ ভালোবাসার মানুষটাকে আমার রঙে রাঙাতে আজকে থাকে নিয়ে আমার এ গানটা। আশা করি তার কাছে আমার এ গানটা ভালো লাগবে। পাশ থেকে সবাই হয় হুল্লোড় চিৎকার করছে। আমি টায় দাঁড়িয়ে আছি জায়গায়, আর সামনে আয়ন ভাইয়া দিকে তাকিয়ে আছি। তখনই উনি মিষ্টি হেসে গিটারে টুন বাজিয়ে গান শুরু করে। অহোহো অহ, সারা রাত ভরর চোখের ভেতরর স্বপ্নে তোমার আনাগুনা নেমে আসে ভোর তাকে তবু ঘোর হাওয়ায় হাওয়ায় জানা শোনা মাথা তুলে এদিকে ওদিকে কাউকে খুঁজতে খুঁজতে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না। আমার দিকে তাকিয়ে থেকে গিটার হাতে নিয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না। আমার সামনে এসে মিষ্টি হেসে হালকা ঝুঁকে আমাকে ইশারা করে লাইনটা গাওয়া। ছুঁয়েছ হৃদয়ে আমার প্রেমেরই আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে। এক হাত বুকে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তুমি আছো ভাবনাতে, পুরটা একটু গল্প না। আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না। বুকে হাত দিয়ে পিছিয়ে যেতে যেতে আর মাথা দিয়ে আমাকে ইশারা করে, আর আমি আয়ন ভাইয়া থেকে নজর সরিয়ে আমার পিছন ফিরে উনার হৃদ দিকে তাকায়, দেখি উনি হৃদ তখনও আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সোফায় আরাম করে বসে এক পার ওপর অন্য পা তুলে, এক হাত সোফায় রাখা, তাতে রয়েছে ওয়াইনে গ্লাস, আর অন্য হাত পায়ের ওপর পুড়িয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে। আবেগী হক না জীবন সুখেরই গল্প লেখে। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এ মনের সব জল্পনা। আয়ন ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে পরে আমার হাত ধরে আমাকে উনার দিকে ফিরায়, আর আমি চুপ করে উনার দিকে তাকিয়ে আছি। তখনই ফিহাও নাচতে নাচতে আমার পাশে এসে দাঁড়ায়। আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না। আয়ন ভাইয়া হেসে ফিহার দিকে ঝুঁকে মাথা বাঁকা করে আমার দিকে তাকিয়ে লাইনটা গায়, আর আমি আবারও পিছন ফিরে তাকায় উনার হৃদ দিকে। সবার করতালিতে আমার ধ্যান ভাঙতে ফিহা আমাকে ওর সাথে টেনে নিয়ে যায়, আর আয়ন ভাইয়া আমার দিকে তাকিয়ে নিজের গিটারটা একটা গার্ডে কাছে তুলে দেয় হাসি মুখে। সবার সাথে দাঁড়িয়ে আছি আমি, ক্ষিধায় আমার চোখ বুজে আসছে, ঠিক মতো দাঁড়াতে পারছি না আমি, তার ওপর সারাদিন না খেয়ে আছি তাই, আর সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে আছি বলে আমার শরীরে শক্তি সঞ্চয় করতে পারছি না আমি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঝিমাচ্ছিলাম। পাশ থেকে কারো কণ্ঠ শুনে অসহায় দৃষ্টিতে তাকায় আমি তার দিকে, তখনই চোখে পড়ে আশিককে আমার বডিগার্ড বলল, ম্যাম আপনার খাবার বসো পাঠিয়েছেন, খেয়ে নিতে বলেছে, আমার সাথে চলুন। দাদাজান আমার জন্য খাবার পাঠিয়েছেন ভেবে আর কোনো কথা না বাড়িয়ে আশিকের পিছু পিছু চললাম। আমার প্রচণ্ড খিদা থাকায় কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, তাই চুপচাপ চলছি। আশিক আমাকে পুল সাইডে নিয়ে আসে এক কর্নারে, যেখানে রয়েছে খাবার টেবিল, আর তাতে রয়েছে খুব সুন্দর করে খাবার সাজানো। আমি খাবার দেখে আশিককে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ি আর গাপ গাপ খেতে থাকি। এ মুহূর্তে আমার খাবার প্রয়োজন, অন্য কিছু চিন্তা করার সময় আমার নেই, তাই নিজের মতো করে খেয়ে চলছি। তখনই আমার পাশের চেয়ারটায় কেউ টেনে বসে পড়ে, আর আমি আশিক ভেবে তাকানো প্রয়োজন বোধ মনে করিনি, তাই নিজের মতো করে খাচ্ছি। কিন্তু আমার অতি স্বাদে খাবারে ব্যাঘাত ঘটায় হিচকি উঠে, মানে খাবার আমার গলায় আটকে যাওয়াতে আমি বারবার হিচকি তুলছি। তখনই পাশ থেকে একটা হাত আমাকে পানির গ্লাস এগিয়ে দেয়। আমি পানি গ্লাসটি হাতে নিতে নিতে হিচকি তুলতে তুলতে পাশ ফিরে তাকায়, সাথে সাথে আমার হিচকি এক ধাপ বাড়ে যায়। কোনো থামি নাই, কারণ উনি হৃদ আমার পাশে বসে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিচ্ছেন। আমি পানিটা খেয়ে চুপচাপ খাবার খেতে লাগলাম, উনার দিকে তাকিয়ে থেকে। উনিও তাই ছিল। প্রচণ্ড অস্থিরতার সাথে খাবার খেতে উঠে যেতে লাগলাম। কয়েক কদম এগুতেই পিছন থেকে একটা হাত আমার হাত চেপে ধরেন। আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে পড়লাম। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আর না বুঝতে চাইছি।
উনি চেয়ারে বসা অবস্থায় আমার দিকে না তাকিয়ে আমার হাত হেঁচকা টান দিয়ে উনার সামনে নিয়ে এসে আমার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, তারপর মাতাল করা দৃষ্টি দিয়ে এক পা করে আমার কাছে আসতে থাকে, আর আমি ভয়ে এক পা করে পিছাতে থাকি। পিছিয়ে যেতে যেতে পুলের এক সাইডে দেয়ালে আমার পিঠ টেকে যায়, তখনও উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে, পরে আমার খুব কাছে এসে হালকা ঝুঁকে এক হাত দেয়ালে রাখে আর অন্য হাত পকেটে গুজানো দৃষ্টি তার আমার চোখে মুখে। আমি অসহায় মতো একবার উনার দিকে তাকিয়ে আবার চারপাশে চোখ বুলাই। আমার সামনে উনি হ্রদ আর উনার পিছনে সুইমিং পুল, আমার ডান পাশে উনার বাম হাত রাখা দেয়ালে, আর আমার বাম পাশে দুহাত দূরে কারুকাজে বড় আয়না রয়েছে যাতে খুব সুন্দর করে ফুল আর লাইটিং করা আছে, এবং আয়নাতে আমাদের দুজনেরই প্রতিছবি দৃশ্যমান রয়েছে। আমি স্তব্ধ ও অসহায় দৃষ্টিতে আবারও উনার দিকে তাকিয়ে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলি, আপনি। সাথে সাথে উনি আমার আরও কাছে এসে বলে, শীষ, চলবে। গল্প, দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। দ্বিতীয় পর্ব।